প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন যে করোনার যেই প্যান্ডেমিক সিচুয়েশন বিশ্বব্যাপী, এটা আসলে আতঙ্কটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে ছড়িয়ে আছে। এখন আমরা আসলে জিনিসটা কিভাবে মোকাবেলা করব এটা নিয়ে নানা রকমের চেষ্টা চলছে, সব জায়গাতে চলছে। বাংলাদেশেও যেটা চলছে, আমাদের 66 দিনের সাধারণ ছুটি, আমরা অবশ্য লকডাউন, ইমার্জেন্সি, কারফিউ এইরকম শব্দ ব্যবহার করিনি, সাধারণ ছুটি টার্মেই ছিল 66 দিন। সেটা খুলেছে 31শে মে, কিন্তু তারপরও আসলে এবং মানে খোলার দিন থেকে আক্রান্ত এবং মৃত্যুর হার বাড়ছে। আজকে তো আক্রান্ত একদম আকাশ ছুঁয়েছে। ফলে মানে পরিস্থিতি যে খুব স্বাভাবিক হয়নি এখনও, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু এই পরিস্থিতিতে সব কিছু খুলে দেওয়াটা ঠিক হলো কিনা সেটা নিয়েও নানা ধরনের আলোচনা চলছে। এখন যেটা হলো যে গতকাল সচিবালয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠকে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে সারা দেশকে 3টা জোনে ভাগ করা হবে, রেড, ইয়েলো এবং গ্রিন। যেখানে সংক্রমণ সবচেয়ে বেশি সেটা রেড জোন, যেখানে মোটামুটি সেটা ইয়েলো, এবং যেখানে একদমই কম বা নেই সেটা গ্রিন জোন। এরকম ভাগ করা হবে এবং একজন থেকে আরেকজনের চলাচল সীমিত করা হবে এবং আরও কিছু নিয়মকানুন ভাবা হচ্ছে। এখনও চূড়ান্তভাবে কিছু সিদ্ধান্ত হয়নি বা জোনিংটা হয়নি, কিন্তু হবে বলে ধারণা করা হচ্ছে। আমরা জানি শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশেও এরকম লকডাউন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ধাপে ধাপে এরকম নানা রকমের জোনিং করে করে আস্তে আস্তে এলাকা ভাগ করে করে বেরিয়ে আসার কৌশল বের করা হয়েছে। কিন্তু সেটাও যে একদমই কার্যকর বা ঠিক কতটা করা যাবে সেটা নিয়ে আসলে পুরোটাই আসলে পরীক্ষামূলক। তবু আমরা বেঁচে থাকতে চাই, সুস্থ থাকতে চাই, সেই কারণে নানা রকমের পরীক্ষা নিয়েই আমরা এই পরীক্ষা নিরীক্ষা চলছে। আজকে আমরা এই জোনিংটা নিয়ে কথা বলবো। আমরা শিরোনাম করেছি লাল, হলুদ, সবুজ। আমরা এতদিন আসলে শুধু মানে এই রাস্তার ট্রাফিক লাইট, রেড লাইট আর গ্রিন, মানে এই দুইটাই জানতাম। মাঝখানে আমরা আরেকটা ইয়েলো জোনের কথাও এখন এই সুযোগে আমরা জেনে নিচ্ছি। আমাদের আজকের আলোচনার জন্য আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি, আসলে সত্যি কথা যে আপনারা জানেন যে এই কোভিড সিচুয়েশন আসার পরে আমরা আসলে সামাজিক যে দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখার স্বার্থে আমরা আগের মতো অতিথিদেরকে অফিসে আমন্ত্রণ জানিয়ে আগের মতো টকশো করি না। এখন আমরা চেষ্টা করি সবাইকে যত দূরে রেখে আমরা সংযুক্ত থাকতে পারি। দূরে থাকবো কিন্তু আমরা সংযুক্ত থাকবো। সেই হিসেবে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন ডাক্তার রেজওয়ানুল করিম, যিনি সমন্বিত করোনা নিয়ন্ত্রণ কেন্দ্র স্বাস্থ্য অধিদপ্তরের সেটার যুগ্ম সদস্য সচিব। আর আমরা বাসা থেকে না, শুধু দেশ বিদেশ থেকে যুক্ত হবেন। আমাদের আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম.এ. ফয়েজ। এবং আমরা আসলে দেশের বাইরের এই পরিস্থিতিগুলো জানতে চাইব, জোনিং করে কে কীভাবে মানে উপকার পেল। যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত হবেন ডাক্তার সজল আশফাক। কানাডা প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর আছেন আমাদের সাথে, এবং যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তানভীর আহমেদ আছেন আমাদের সঙ্গে। আমরা দেশ বিদেশ মানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডা, সেই 3 দেশের অভিজ্ঞতা এবং বাংলাদেশের অভিজ্ঞতা মিলিয়ে আমরা জানতে চাইব যে আসলে জোনিংটা করে আমরা কতটা উপকার পেতে পারি। আমরা অনুষ্ঠানের শুরুতে একটু অধ্যাপক এম.এ. ফয়েজের কাছ থেকে শুনে নিতে চাই। জনাব ফয়েজের একটা ইন্টারভিউ আজকে দৈনিক প্রথম আলোতে ছাপা হয়েছে, সেখানে উনি একটু ব্যাখ্যা দিয়েছেন। তবে তার আগে আমরা আমাদের রিপোর্টার আজাদের তৈরি করা একটা রিপোর্ট দেখে তারপরে আলোচনায় যাব অধ্যাপক এম.এ. ফয়েজের কাছে। আগে একটু রিপোর্টটা দেখে নিই। সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 52,000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি ঢাকা মহানগরীতে। এ পর্যন্ত এখানে 16,500-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে, মহানগরী বাদে ঢাকা জেলায় সংক্রমণ 1,000-এর উপরে। এর দ্বিগুণ পরিমাণ করোনায় আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জে। সংখ্যাটা 2,147 জন। এরপরই গাজীপুরের অবস্থান, সেখানে 1,065 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই বাস্তবতায় সংক্রমণ এলাকাগুলোর জোনিংয়ের কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। হাইয়েস্ট এবং তখন ওর একটা অঙ্কের হিসাব আছে, সেটা হলো রেড, আর যেটা মাঝারি সেটা হলো ইয়েলো বা অরেঞ্জ। ফাইনালি আপনার আর একটা গ্রুপ হলো গ্রিন, মানে যেখানে আইদার নাই অথবা খুবই কম। ঢাকা, নারায়ণগঞ্জ এরা কিন্তু রেড জোন, আবার পার্বত্য চট্টগ্রাম হচ্ছে গ্রিন জোন। কেন এই জোনিং? টেকনিক্যাল কমিটির অভিমত, জোন করার ফলে সুবিধাজনক হবে চিকিৎসা ব্যবস্থাপনা। সেই সাথে এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করা যাবে কিনা এ ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া যাবে। রেড জোনের সঙ্গে গ্রিন আর ইয়েলো, এদের যাতায়াত যদি রেস্ট্রিক্ট করা যায় তাহলে গ্রিন এন্ড ইয়েলো সংক্রমণের হারটা কম থাকে।
করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি ডাক্তার শহীদুল্লাহ জানিয়েছেন, রেড জোনে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। কেউ করতে চাইলে অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে তা করতে হবে। শুধু মাস্ক না, সোশ্যাল ডিস্টেন্সিং, কিছুক্ষণ পর পর হাত ধোয়া, তারপরে আপনার টেস্টিং এর সংখ্যা মানে সন্দেহজনক হলে টেস্ট করা, সবকিছুই তখন আপনার রেড জোনে বেশি করতে হবে। আশঙ্কাজনক হারে সংক্রমিত হচ্ছে চট্টগ্রাম। সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 2441 জন। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে চিকিৎসকদের নিয়ে গঠিত জাতীয় পরামর্শক কমিটি। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। আমি বলেছিলাম যে আমরা শুরুটা করতে চাই অধ্যাপক এম এফ ফয়েজকে দিয়ে। আজকে দৈনিক প্রথম আলোতে ওনার একটা ইন্টারভিউতে সেখানে উনি কিছুটা এই জোনিংয়ের ব্যাপারে আলোকপাত করেছেন। স্যার, আপনি যদি আরেকটু আমাদের দর্শকদের জন্য এটা ব্যাখ্যা করেন যে জোনিংটা কেন জরুরি। আসলে আমাদের তো এখন যেইভাবে এই রোগীগুলো বাড়ছে, এটা যদি সার্বিকভাবে টোটাল রোগী দেখেন তাহলে একরকম, আর যদি আরো সূক্ষ্মভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে ভিন্ন রকম। যেমন বাংলাদেশে 64টা জেলার মধ্যে এখন 33টা জেলায় প্রতি জেলাতে কমপক্ষে 100 রোগী আছে। কিন্তু অনেকগুলি জেলা আছে যেখানে রোগী অনেক কম, কিন্তু যেখানে রোগী বেশি আছে তাও আবার সব জায়গাতে একরকম নয়। ওখানে রোগীর ঘনত্ব হয়তো এক এক জায়গায় এক এক রকম। এটা আসলে এটা একটা কনসেপ্টটা হচ্ছে এরকম, আমরা যদি বাংলাদেশকে টোটাল দেশ হিসেবে ধরে, জনসংখ্যা ধরে যদি বলি যে আমাদের এখানে 45,000 রোগী আছে, তাহলে একরকম হতে পারে। কিন্তু আবার যদি আমরা বলি, যদি আমরা যেহেতু যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পদ্ধতি আছে, যেমন এই যে R0 যেটা বলা হয়, এটা যদি আমরা বিবেচনায় আনতে পারি তাহলে এরকম হতো। কিন্তু R0 বলার জন্য যেই ধরনের তথ্য উপাত্ত দরকার, একটা সীমিত একটা মনে করেন একটা ইউনিটের মধ্যে, সে 10,000 রোগীর মধ্যে কত পরীক্ষা করলাম, কতজন পরীক্ষা পজিটিভ আসলো, কতজন আমরা পরীক্ষা করতে পেরেছি, ওইভাবে আমরা সংক্রমণের হারটা বুঝতে পারতাম। তো এখন যদি আমরা ওইটা বুঝতে না পারি তাহলে আমরা এখন যে ঊর্ধ্বমুখী অবস্থায় আমরা কি করব? এখন আমাদের তো আসলে যে সায়েন্স যেটা বলে ওটা হলো, যদি R0 1-এর নিচে না থাকে তাহলে তো আপনার এই আমাদের কর্মকাণ্ডগুলো করার কথা না। কিন্তু এখানে দুটা বিষয় একসাথে জড়িত, একটা হচ্ছে মানুষের স্বাস্থ্য, আবার হচ্ছে অর্থনীতি। এই দুইটার মধ্যেই সমন্বয় করাটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট সিদ্ধান্ত নেওয়া। এটা কঠিন বাস্তব সিদ্ধান্ত নিতে হবে, যে কোনো দেশের সরকারকে নিতে হয়। যেমন আন্তর্জাতিকভাবে গ্লোবালি ওনারা কতগুলো ফ্রেমওয়ার্ক দেবেন, কিন্তু ওগুলো বাস্তবতার নিরিখে স্থানীয়ভাবে আমাদেরকে দেশের মধ্যেই আমাদের যারা কর্মকর্তা আছেন, আমাদের যে সরকার আছেন, ওনাদেরকেই এই সিদ্ধান্তটা নিতে হবে। তো এগুলি নিতে গিয়ে যেহেতু আমাদের এখানে এখন যে কমিউনিটি সাপারেশন বা রোগী নির্মুখী রাখার জন্য যে সামাজিক কর্মকাণ্ডগুলো, কর্মকাণ্ডগুলো, ইন্টারভেনশন গুলো ছিল, অর্থাৎ যেগুলো ওষুধ নয় কিন্তু ওষুধবিহীন যে ইন্টারভেনশন গুলো ছিল, নন থেরাপিউটিক ইন্টারভেনশন, ওগুলো ক্রমে ক্রমে একসাথে সব উড্ডয়ন না করে অল্প অল্প করে খোলার জন্য এখন যেমন ব্যবস্থা করা হচ্ছে সীমিত আকারে কিছু কিছু ক্ষেত্রে। এক্ষেত্রে তাহলে আমরা বুঝবো কিভাবে? আমরা এদিকে ব্যাপক পরীক্ষা করতে পারছি না, আবার অন্যদিকে আমাদের দেশের সব জায়গায় একই রকম রোগী নয়। কাজে এগুলি যদি ভাগ করতে হয় তাহলে আমাদের রোগীর ঘনত্ব, আমাদের একটা ইউনিট ধরতে হবে। এই ইউনিটটা কিরকম হবে এগুলি কিন্তু এখনো ঠিক একেবারে কনসেনসাস হয়নি। এগুলো আলাপের মাধ্যমে বিজ্ঞানসম্মত ভাবে এটা গ্রুপ এক্সারসাইজ করে দেখতে হবে যে আমরা আসলে কি চাচ্ছি। আমরা কি জেলা কালার করব, নাকি আমরা একটা স্মল সহনীয় পর্যায়ে একটা কমিউনিটি কালার করব? যেমন ঢাকা শহরে সব জায়গায় কি একই রকম? তাহলে এখানে আমাদের মনে করেন যে 10,000 পপুলেশনের মধ্যে বা 30,000 পপুলেশনের মধ্যে কিরকম হতে পারে। যদি আমাদের একটা সীমিত সংখ্যক থাকে তাহলে একরকম কর্মকাণ্ড হতে পারে, রুগী না থাকলে একরকম কর্মকাণ্ড হতে পারে, রুগী বেশি থাকলে একরকম কর্মকাণ্ড হতে পারে। এখানে কতগুলো সূচক আছে। সূচকগুলি হচ্ছে আমরা কয়টা টেস্ট করলাম, টেস্ট করার পরে যদি আমাদের রুগী পাই, কিন্তু রুগী পেলে কিন্তু টেস্টের পরে না, পরীক্ষার যেদিন করতেছি ওই দিনেই যদি আমরা পেতে পারি সবচেয়ে ভালো। যদি ওই দিন না পাই তাহলে আমরা কি করব? তাহলে আমরা উপসর্গ ভিত্তিক রোগীগুলিকে আমরা বিচ্ছিন্ন করব, আইসোলেশন করব। এমন হতে পারে যে বাড়িতে হতে পারে, বা কোনো কমিউনিটি সেন্টারে হতে পারে, অথবা আইসোলেশন সেন্টার হতে পারে, অথবা হাসপাতালে। কিন্তু এখানেই শেষ না, যদি আমরা রোগীগুলিকে শনাক্তকরণ করতে পারি সুনির্দিষ্টভাবেই, তাহলে এই রোগীর কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে। ওরা খাদ্যের সংস্পর্শে ওনারা আসছিলেন গত 14 দিনের, ওনাদেরকে যদি আমরা কোয়ারেন্টাইন করতে না পারি তাহলে তো ওনারা আবার আগে অসুস্থ হয়ে যাবেন, আবার অসুস্থ হয়ে যাবেন। তাহলে এক্ষেত্রে
দ্রুত রোগ নির্ণয় করে তাদেরকে কন্ট্রাক্ট ট্রেসিং করে তাদেরকে যদি আমরা বিচ্ছিন্ন করতে না পারি, তাহলে আমাদের এই যে এই মহামারীর যে আমাদের দেশে যে যেরকম সংক্রমণ হচ্ছে, এই সংক্রমণ আমরা বুঝতে পারবো না বা সংক্রমণ বাড়তে থাকবে। কাজে আমাদের একদিকে যেহেতু কর্মকাণ্ড শুরু করেছি, অন্যদিকে আমাদের কর্মকাণ্ডগুলো কিভাবে আমরা চলমান রাখতে পারি, তার জন্য এরকম যদি আমরা জোনিং করে যদি এরকম আমরা কর্মকাণ্ডগুলো ভাগ করতে পারি, যেখানে অনেক বেশি রুগী আছে ওইখানে অনেকগুলি থাকবে, আর যখন অনেকগুলি রুগী নাই তখন মাঝারি ধরনের বা কম রুগী আছে ওইটা এক ধরনের। এগুলি কিন্তু এখনো আলোচনার পর্যায়ে আছে, একেবারে সুনির্দিষ্টভাবে অন্যান্য দেশ করেছে, কিছু কিছু দেশ করেছে, যেমন আমাদের কাছে ভালো ভালো উদাহরণ আছে, যেমন কেরালাতে, দক্ষিণ ভারতের। ঠিক ঠিক ওনারা যেটা করেছেন, আসলে এই ধরনের মহামারীর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটিকে সম্পৃক্ত করার জন্য কিন্তু জোর প্রচেষ্টা নিতে হবে। এখন কিন্তু আমাদেরকে বটম আপ অ্যাপ্রোচে যেতে হবে, কারণ আমাদের কমিউনিটিতে স্থানীয় সরকার আছে, আমাদের স্বাস্থ্য বিভাগ আছে, আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের সোশ্যাল ওয়ার্কার আছে, স্কুল শিক্ষক আছে, ধর্মীয় নেতা আছে, জনসাধারণ নিজে আছে। ওনাদেরকে কিন্তু আমাদের সম্পৃক্ত যদি না করি, তাহলে এই যে আমাদের যেসব কর্মকাণ্ড নিই না কেন, এই যে সামাজিক যেগুলো আমরা বলছি, সোশ্যাল বিহেভিয়ারাল যে মানুষের আচরণগত যে কর্মকাণ্ডগুলো, যে ডিস্টেন্সিং এর কথা বলছি, 1 মিটার দূরে থাকার জন্য বলছি, সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করার জন্য বলছি, ওনাদেরকে সাথে না নিলে কিন্তু করা যাবে না। আমরা তো এগুলো বলে আসছি গত 3 মাস ধরে, কিন্তু সবাই তো এখন জানেন, কিন্তু অনুসরণ করছেন না। তো সবাই তো অনুসরণ করছেন না। কাজে আমাদের কেন্দ্রবিন্দু কমিউনিটি নেওয়ার জন্য আমার মনে হয় এইরকম কর্মকাণ্ডগুলো আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের এটা মাঝে মাঝে এটা আমাদের সপ্তাহে সপ্তাহে দেখতে হবে কিরকম হচ্ছে, আমাদের ইন্টারভেনশন গুলি কিরকম কাজ করছে। 2 সপ্তাহ পরে হয়তো আমাদের প্রক্রিয়া বদলাইতে হবে, তখন আমাদেরকে হয়তো এমনও হতে পারে যে আবার আমাদের নতুন করে যেগুলো আমরা গত 3 মাস ধরে করে আসছি, যদিও আমরা এনফোর্স করতে পারি নাই, ওরকম আরো কঠিন এনফোর্সমেন্টের দিকে আমাদেরকে যেতে হবে, যদি আমরা আমাদের দেশকে, আমাদের যে এখনো অসংক্রামিত 16 কোটির মানুষ রয়ে গেছে, আমাদের এখানে মাত্র 45,000 রোগী আমরা পেয়েছি। আমাদের দেশ কিন্তু 45,000 না, আমাদের দেশ হচ্ছে 16,50,00,000। কাজে যে 16,45,00,000 মানুষ যারা আছেন, উনাদেরকে যদি আমরা নিরাপদ রাখতে পারি, তাহলে আমাদের একই সাথে সীমিত আকারে কর্মকাণ্ডগুলো আস্তে আস্তে বাড়াতে পারবো। আমার মনে হয় আমি আমার ভূমিকা বক্তব্য। ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। একদম আমরা মানে দরকারটা বুঝে নিলাম। আমি একটু কানাডা প্রবাসী সাংবাদিক সওগাত আলী সাগরের কাছ থেকে শুনতে চাই, সেই দেশের কানাডার অভিজ্ঞতা কি, মানে সেখানে কিভাবে এই এই প্রক্রিয়াটা, এরকম প্রক্রিয়া ওখানে কিভাবে আপনারা মানিয়ে নিলেন? এই যে লাল, নীল, হলুদ নানা রঙে ভাগ করব আমরা, সেই ভাগাভাগিটা আমরা কোন পর্যায়ে করব সেটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কানাডার অভিজ্ঞতা যদি বলি, কানাডার আমরা এখন অর্থনীতি খুলে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা এখন শুরুতে আমাদেরকে যেমন বলা হতো যে ঘরে থাকো, এখন কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে নিজেকে নিরাপদ রেখে বাইরে যাও। আমাদেরকে এখন মাঠে যেতে বলা হয়, পার্কে যেতে বলা হয়। দোকানপাট খোলা হচ্ছে সীমিত পরিসরে, নট যে একবারে 3টি ধাপে ভাগ করে ঘোষণা করা হয়েছে পরিকল্পনা যে কিভাবে খোলা হবে। আগামী 5 তারিখে 2য় ধাপের ঘোষণা আসবে, সেটি হচ্ছে আমার প্রভিন্সে। এখানে যেহেতু অনেকগুলি প্রভিন্স আছে, প্রভিন্সগুলো নিজেদের শাসনে চলে, ফেডারেল সরকার সবকিছু সমন্বয় করে। ফলে আমরা যদি প্রতিরোধের অবস্থাটা বিবেচনা করি, প্রতিরোধের অবস্থাটিতে প্রত্যেকটি প্রভিন্স তার মতো করে ব্যবস্থা নিয়েছে, সেখানে কিন্তু কোনো ভাগাভাগির প্রসঙ্গ আসেনি। অর্থনীতি খুলে দেওয়ার সময়টা এসে এখন ভাগাভাগির প্রসঙ্গটি আসছে। আমাদের অন্তত 2টি প্রভিন্স, এবং আমি যে প্রভিন্সে থাকি অন্টারিও সবচেয়ে বড় প্রভিন্স, এবং কুইবেক, সেখানে অনেক মানুষ বসবাস করে। আলবার্টা এবং কুইবেক অলরেডি এটি ইমপ্লিমেন্ট করেছে, তারা বলে এটিকে রিজিওনাল অ্যাপ্রোচ। এখন বাংলাদেশের সঙ্গে আপনি এটিকে মিলাতে পারবেন না, এই কারণে আমি অন্টারিওর কথা যদি বলি, ধরেন যে যেভাবে রিজিওনাল ভাগ করা হচ্ছে যে অঞ্চল ভেদে, ওই অঞ্চলগুলি ধরেন আমার যে টরন্টোর যে ডাউনটাউন থেকে 300-400 কিলোমিটার দূরের একটি শহর, সেই শহরের লোক সংখ্যা অনেক কম। সেই শহরে হয়তো এখন আক্রান্ত কোনো নতুন কোনো রোগী নাই বললেই চলে। সেই জায়গাগুলোকে এখন অবরুদ্ধ করে রাখার কোনো মানে নাই। কাজেই বিশেষজ্ঞরা বলছেন যে যেসব এলাকায় কোনো নতুন কোনো রোগী নাই, কিংবা হাসপাতালগুলো অলমোস্ট খালি হয়ে গেছে, সেই সব জায়গাগুলোকে অবরুদ্ধ করে রাখার কোনো মানে নাই। ফলে এখানে কিন্তু ভাবা হচ্ছে এইভাবে, তার আগে নিশ্চিত করা হয়েছে যে যেমন এখন অন্টারিও প্রভিন্সে বলা হয়েছে
তোমার লক্ষণ থাকুক, উপসর্গ থাকুক অথবা না থাকুক, তুমি যাও এবং গিয়ে টেস্ট করো। টেস্টের ব্যবস্থা করা হয়েছে। এখন কিন্তু মানুষ, প্রত্যেকটি মানুষ, যিনি সুস্থ অসুস্থ কিছু যায় আসে না, প্রত্যেকে এখন যাচ্ছে টেস্ট করার জন্য। প্রভিন্স এবং সরকার নিশ্চিত হতে চাচ্ছে যে কারা আক্রান্ত হয়েছে, কারা আক্রান্ত হয়নি, কিংবা কারা আক্রান্ত হয়েছিল যেটি সরকার জানতে পারেনি, রাষ্ট্র জানতে পারেনি, চিকিৎসকরা জানতে পারেনি, সবকিছুই তারা জানতে চাচ্ছে। ফলে পুরো একটি টেস্টের ব্যবস্থা করে, এবং যেই সব এলাকাগুলোতে ধরেন মূল শহর থেকে অনেক দূরে, লোক সংখ্যা কম, নতুন কোনো রোগী নাই, হাসপাতালগুলো অলমোস্ট খালি পড়ে আছে, সেই এলাকাগুলোকে বেশি ওপেন করা হচ্ছে। আবার মূল শহর, আমি যদি টরন্টোর কথা বলি, টরন্টোতে আপনি ডাউন টাউনকে বলা হচ্ছে, ডাউন টাউনে এখানকার ফাইন্যান্সিয়াল অফিসগুলো, ব্যাংক, বিমার সব অফিসগুলো হচ্ছে ডাউন টাউনে। ডাউন টাউনে কিন্তু আমাদের সিটি মেয়র প্রত্যেকের সঙ্গে অলরেডি মিটিং শুরু করেছেন আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত যেন তাদের কোনো কর্মীদেরকে অফিসে যেতে না বলা হয়, তারা যেন বাসা থেকে কাজ করে, এমন একটি ব্যবস্থা করার জন্য। এমনকি যে টিটিসিটা আপনি ধরেন ডাউন টাউনেই তো সবাই যায়, ডাউন টাউনে গাড়িকে নিরুৎসাহিত করা হয়। ফলে আমাদের সাবওয়ে ব্যবস্থাটা কি হবে, সেই জায়গাটাগুলোতেও কিন্তু এইসব বিবেচনা করেই এই জায়গাটাকে, যেখানে বেশি কনসেন্ট্রেশন, পিপুলের কনসেন্ট্রেশন বেশি, সেখানে কিন্তু এখনো রেস্ট্রিকশন আছে। তার বাইরে খোলা হচ্ছে যেখানে মানুষ কম। ফলে বিষয়টা কিন্তু এমন না যে টরন্টোতে অনেক লোক সংখ্যা আছে, সো এখানে এই অঞ্চলে আক্রান্ত বেশি, আমি এটাকে ভাগ করলাম, ওই অঞ্চলে এটা করা হচ্ছে না, এটা সাইন্টিফিকও তারা মনে করছে না। এই কারণে যে শহরটা তো এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ আসা যাওয়া করবে, কারণ বলা হচ্ছে তো এখন যেহেতু খোলা হচ্ছে কিছু কিছু করে, এক পরিবারের 5 জন একসাথে বাইরে যেতে পারে, বা সর্বোচ্চ 5 জন একসাথে বাইরে থাকতে পারে, প্রোভাইডেড যে সে দূরত্বটা মেনটেন করে। তো এই অবস্থায় যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং একটা আশঙ্কা থেকে যায়, সেই কারণে দূরের শহরগুলোকে ভাগাভাগি করা, রিজিওনাল অ্যাপ্রোচটাকে এভাবে করা হয়েছে যে শহরগুলি দূরে এবং যেখানে নতুন আক্রান্ত নাই, কিংবা প্রায় সব টেস্ট করা হয়ে গিয়েছে, সরকার মনে করছে যে একটু নিরাপদ আছে, সেই শহরগুলোকে বেশি খোলা হবে, বাকিগুলোকে আস্তে আস্তে কম খোলা হবে। এখানকার রিজিওনাল অ্যাপ্রোচটা হচ্ছে এরকম। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার অভিজ্ঞতাটা শুনলাম। আমাদের এক্সপার্ট যারা আছে তারা নিশ্চয়ই মানে কানাডার অভিজ্ঞতাটা তাদের অভিজ্ঞতার সাথে মিলিয়ে নেবেন। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম বাংলাদেশে যে মানে লাল, হলুদ, সবুজ, মানে রেড, ইয়েলো, গ্রিন, এরকম 3টা ভাগে ভাগ করার একটা পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে, যেটা গতকাল সচিবালয়ে একটি উচ্চ পর্যায়ের মন্ত্রী পরিষদের এক মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। এখনও কার্যকর হয়নি। সেরকম পরিকল্পনা চলছে যে সংক্রমণের সংখ্যা দিয়ে পুরো দেশকে ভাগ করে ফেলা যাবে, যাতে ছড়াতে না পারে। যেখানে গ্রিন আছে সেখানে যাতে নতুন কেউ গিয়ে ওই এলাকাকে সংক্রমিত করতে না পারে, সেই ধারণাটা নিয়ে আমরা আজকে কথা বলছি। আমরা বাইরের কিছু অভিজ্ঞতা শুনে নিচ্ছি, যাতে আমাদের দেশের যারা কাজটা করছেন তাদের যদি আমরা কোনো একটু হেল্প করতে পারি। যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তানভীর আহমেদ হাসান, এবং আমি যদি ভুল না করি, তানভীর আমাদের এই অনুষ্ঠানে আগে একবার এই জোনিংয়ের ব্যাপারটা নিয়ে, ধারণাটা নিয়ে কথা বলেছিলেন। সেখানে আজকে আবার আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি, যুক্ত করেছি, যাতে সেই ধারণাটার ফলো আপটা বাংলাদেশের সঙ্গে মিলিয়ে আমরা একটু বুঝে নিতে চাই যে আসলে কতটা কার্যকর এই জোনিং করাটা। তানভীর আহমেদ। ধন্যবাদ। জোনিং করবার আগে আমরা লকডাউন শিথিলেরই তো একটা আসলে প্রক্রিয়া এটা। তো লকডাউনটা শিথিল আসলে কেন করা হচ্ছে বা কেন করা হয়েছে, কোন পর্যায়ে এসে যুক্তরাজ্য সরকার মনে করলো যে লকডাউনটা এখন শিথিল করা প্রয়োজন? আমি একটু বলতে চাই যে প্রথমেই বলা হয়েছিল যে এনএইচএস কে রক্ষা করা, অর্থাৎ ন্যাশনাল হেলথ সার্ভিসেস এর ক্যাপাসিটি নেই চিকিৎসা সেবা দেওয়ার। তো এখন চিকিৎসা সেবা দেওয়ার যে ক্যাপাসিটি তৈরি হয়েছে কিনা এখন, অর্থাৎ মৃতের সংখ্যা কমছে এবং সংক্রমণের সংখ্যা কমছে, এটি একটি সূচক। দ্বিতীয় সূচকটি হচ্ছে যে সংক্রমণের সংখ্যা কমা, মৃতের সংখ্যা কমা, এছাড়া ডাক্তারদের যে পর্যাপ্ত পরিমাণের পিপিই রয়েছে কিনা, অর্থাৎ ভাইরাসটাকে যে সমস্ত ডাক্তাররা, ফ্রন্টলাইন ওয়ার্কাররা যারা কাজ করছেন
তাদের মাধ্যমে আবার ছড়িয়ে না পড়ে বা তারা আক্রান্ত হয়ে পড়েন, তাদের পর্যাপ্ত পিপিই নিশ্চিত করা গেছে কিনা, এই বিষয়গুলো নিশ্চিত করেছে যুক্তরাজ্য সরকার। এছাড়াও টেস্টিং ক্যাপাসিটি, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সবসময় বলছিল যে টেস্টিং ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য যুক্তরাজ্য এখন প্রতিদিন 1 লক্ষ টেস্ট করবার ক্ষমতা রাখে। অর্থাৎ আগামী মাস থেকে 2 লক্ষে এটি নিয়ে যাওয়া যাবে। অর্থাৎ দ্রুত সংক্রমিত লোকজনকে আইডেন্টিফাই করে ফেলা। এখন নতুন আরেকটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপটির কাজ হবে ন্যাশনাল হেলথ সার্ভিসেস এর যে ডাটাবেস রয়েছে সেই ডাটাবেসের মধ্য থেকে যারা আক্রান্ত হয়েছেন তাদের এই ডাটাটি থাকবে অ্যাপের মাধ্যমে। প্রত্যেক নাগরিককে এখন এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এখন কোনো একজন সুস্থ ব্যক্তি যদি ওই সংক্রমিত ব্যক্তির কাছাকাছি বা সংস্পর্শে 2 মিটার দূরত্বের কাছাকাছি যান, তখন তাকে ট্র্যাক করে ফেলা হবে এবং সেই ব্যক্তিকে 14 দিনের জন্য আইসোলেশন বা কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হবে। এভাবে পুরো যুক্তরাজ্য জুড়ে আসলে সংক্রমিত লোক মানে ব্যক্তিকে আইডেন্টিফাই করা হচ্ছে। তো এখন আমরা ধরে নিই যে কোথায় কোথায় আসলে সবচেয়ে বেশি লোক বা জনসমাগম হয়। শপিং সেন্টার, তারপর গণপরিবহন, স্কুল। জুন মাসের 1 তারিখ থেকে স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ 3টি শ্রেণীর কক্ষে শিক্ষার্থীরা যাচ্ছেন। সেটি হচ্ছে নার্সারি, ইয়ার 1, ইয়ার 6। তো এই 3টি শ্রেণীকক্ষকে নতুন করে আসলে ডিজাইন করা হয়েছে। একটি শ্রেণীতে 15 জনের বেশি থাকতে পারবে না এবং টেবিলগুলো আগে ছিল পাশাপাশি বসবার ক্ষমতা, এখন ভেতরে টেবিলের কিছু জায়গা রেখে চারদিকে স্টুডেন্টদেরকে বসানো হয়েছে যাতে তাদের মধ্যে 2 মিটার দূরত্ব বজায় থাকে। অর্থাৎ প্রস্তুতিটি নেওয়া হয়েছে এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যাতে শিক্ষার্থীরা কাছাকাছি 2 মিটার দূরত্বে তারা ব্যবধানটা থাকে। আরেকটি বিষয়, ওয়ার্কিং ফ্রম হোম একটা কনসেপ্ট পুরো পৃথিবী জুড়ে এখন তৈরি হয়ে গেছে। অর্থাৎ বাড়ি থেকে কাজ করার যে ধারণাটি, এখন বাড়ি থেকে আপনি কিভাবে কাজ করবেন সেই প্রযুক্তিটি থাকতে হবে, অফিসে সেই ব্যবস্থাপনাটি থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকেরই তো বাড়ি থেকে কাজ করবার আসলে সম্ভব না। অর্থাৎ তার অফিসের স্ট্রাকচার বা ডিজাইনটি যদি সেভাবে না করা হয়, যুক্তরাজ্যে এখন প্রায় 50 থেকে 70% মানে অফিস আদালত তাদের অফিসের স্ট্রাকচারটিকে ডিজাইন করে ফেলেছে তাদের কর্মচারীরা, কর্মকর্তারা যাতে বাড়ি থেকে কাজ করতে পারে। ইভেন ন্যাশনাল হেলথ সার্ভিসেস এর লোকজন বাড়ি থেকে কাজ করছে, পার্লামেন্টারিয়ানরা বাড়ি থেকে কাজ করছে, গণমাধ্যম কর্মীরা বাড়ি থেকে কাজ করছে। অর্থাৎ এখানেও একটা কাজের ধরনের পরিবর্তন এসেছে। এখন আপনি বাংলাদেশে এটা করতে পারবেন কিনা? আমাদের হচ্ছে শপিং সেন্টারে চলে যেতে হয়, একটা পণ্য কিনলে সেই পণ্যটা আবার সঠিক হয়নি, ভাঙা পণ্য, পচা পণ্য, এটি ফেরত দেওয়ার জন্য আবার বাজারে যেতে হয়। তো এই যে একটা সততার অভাব আছে, অনলাইনে যদি আপনি চালু করেন, এখানে যেমন আমরা অনলাইনে শপিং হচ্ছে সবচেয়ে বেশি বেড়ে গেছে। এখন অনলাইনে শপিং করলে একটি পণ্য যদি আপনার খারাপ হয়, সেটি ফেরত দিয়ে 14 দিনের মধ্যে অথবা 28 দিনের মধ্যে ফেরত দিলে পূর্ণাঙ্গ অর্থ আপনি ফেরত পাবেন। অর্থাৎ যিনি বিক্রয় করছেন তাকে সততা এবং বিশ্বাসযোগ্যতাটা বজায় রাখতে হচ্ছে। এখন আপনি বাংলাদেশে অনলাইন শুরু করলেন, এখন এই পণ্য তিনি পণ্যের মান, দাম এগুলো বজায় রাখতে পারবেন কিনা? তাহলে কিন্তু আপনার জনসমাগম রাস্তাঘাটে কমে যাবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অনলাইনে যদি শপিং হয়, তাহলে তো পাবলিক সাথে যোগাযোগের প্রয়োজন নাই। প্রতিদিন বাজারে চাল ডাল কেনার জন্য যেতে হবে না। এখন আপনি চাল কিনলেন, আপনার চাল হচ্ছে আপনি নাজির চাল, দেখা গেল আপনার ইরি ধানের মোটাটা চলে গেল 5 কেজি ভেতরে। এখন আপনি এটাকে কিভাবে পরিবর্তন করবেন? তো এই জায়গায় আমাদের যদি সিস্টেমটাকে বদলাতে পারি আমরা, বা একটু সৎ ব্যবসার দিকে যেতে পারি, অর্ধেক মানুষ রাস্তা থেকে আপনি কমিয়ে ফেলতে পারবেন। এখন আসুন গণপরিবহনে যাতায়াত এখানে শুরু হয়েছে, কিন্তু বলে দেয়া আছে গণপরিবহনে মাস্ক ব্যবহার করতে হবে। আর তো পাবলিক সার্ভিস গুলোতে আসলে পাতাল রেল তো আপনি বদলে ফেলতে পারবেন না, পাতাল রেলের আসন আপনি চেঞ্জ করতে পারবেন না, এটি 150 বছরের পুরনো কনসেপ্ট। তো এখন কিভাবে তাহলে চলাফেরা করবে? প্রতি ছোট ছোট বাসগুলোতে নির্দিষ্ট করে দেওয়া আছে 10 জনের বেশি চলা যাবে না, কিন্তু এখানে তো ফ্রিকোয়েন্টলি 10 মিনিট পরে পরে আপনি বাস পাচ্ছেন, 1 মিনিট পরে পরে আপনি ট্রেন বা পাতাল রেল পাচ্ছেন। তো বাংলাদেশে তো আপনি 10 মিনিট পরে পরে বাস পাবেন না, তখন কি হবে? 1 মিনিট পরে পরে দ্রুত গতির পাতাল রেল পাবেন না। তো এখানে এই জায়গাটিকে একটু মাস্ক ব্যবহার করবার জন্য একটা পরামর্শ আছে। তো আরেকটা বিষয় আমি একটু শেয়ার করতে চাই। আসলে 3টা যে জোনের কথা এর আগের অনুষ্ঠানে বলেছিলাম, যে আম্বার, রেড বা গ্রিন, এখন যুক্তরাজ্য
আম্বার জোনে আছে। তো ট্রাফিক লাইটের সাথে এই মানে হেলথ ট্রাফিক লাইটের পার্থক্যটা হচ্ছে ট্রাফিক লাইট প্রথমে সবুজ, তারপর হচ্ছে আম্বার, তারপরে আপনি নিশ্চিত যে আপনি গ্রিনের দিকে যাচ্ছেন। কিন্তু এখানে একটু ব্যতিক্রম, আপনি এখন আম্বারে আছেন, যদি সংক্রমণ বাড়তে থাকে, মৃতের সংখ্যা বাড়তে থাকে, আপনি কিন্তু গ্রিনে না গিয়ে আবার রেডে ফেরত আসতে হবে। সো এই সার্কামস্টেন্সেসটা এখন পর্যবেক্ষণে আছে আম্বার জোনে। তো আম্বার জোনে আপনি কি কি করতে পারবেন? 50 জনের অধিক বা 50 জনের নিচে যে সমস্ত অফিস আদালত আছে তারা অফিসে যেতে পারবে, বা কেউ কেউ বাড়ি থেকে কাজ করতে পারবে। স্কুলগুলো খুলে দেওয়া হলো, অর্থাৎ 3টা শ্রেণীর শুধুমাত্র স্কুল খুলে দেওয়া হচ্ছে, বাকিগুলো কিন্তু খুলে দেওয়া হয়নি। এটা 15 তারিখের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি 15ই জুন একটা টার্গেট ধরা হয়েছে গ্রিন জোনে যাওয়ার একটা পরিকল্পনা। ওই গ্রিন জোনে তখনই যাবে যখন দোকানপাট গুলো খুলে দেওয়া হবে, আপনি সিনেমা দেখতে পারবেন, আপনি সামাজিক গ্যাদারিং করতে পারবেন, বিয়ে শাদীর প্রোগ্রাম গুলোতে যেতে পারবেন। এখনো কিন্তু এই সোশ্যাল গ্যাদারিং গুলো যুক্তরাজ্য সরকার অ্যালাউ করেনি, এখনো ঘোষণা করেনি। জি, তানভীর আহমেদ, আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে নিশ্চয়ই আমরা আবার আলোচনায় আমরা এই প্রক্রিয়াগুলো শুনবো। এবং ভালো হলো যে আমরা কানাডা এবং যুক্তরাজ্যের অভিজ্ঞতাটা শুনলাম, এবং আমাদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফায়েজ আছেন এবং রিজওয়ানুল করিম আছেন। আমরা আশা করি যে আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে বা এই প্ল্যানিং করার ক্ষেত্রে কিছু না কিছু হলেও ইনপুট দিতে পারবে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আলোচনা ফিরবো আবার। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম আমাদের মানে জোনিং করার যে পরিকল্পনা বাংলাদেশে সরকার আলোচনা করছে, এবং সেটা আসলে বাংলাদেশে আলোচনা হচ্ছে, এখন অনেক দেশে এটা অলরেডি কার্যকর হয়েছে। আমরা আসলে নানা দেশের অভিজ্ঞতা শুনছিলাম, শুনে আমরা শুরু করেছি অধ্যাপক এম এ ফায়েজকে দিয়ে, এবং আমরা শুনে ফাইনালি ডক্টর রিজওয়ান করিমের কাছে আসবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ডক্টর সজল আশফাক। উনি নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন। উনি একটা অনলাইন ক্লাসে ছিলেন, আমাদের অনুষ্ঠানের জন্য কিছুটা বিরতি নিয়েছেন। আমরা ওনার কাছ থেকে একটু শুনে নিই যে এই জোনিংয়ের ধারণাটা, বাংলাদেশে বলা হচ্ছে রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন, সেই ধারণাটা কতটা কার্যকর এবং বাইরের দেশের অভিজ্ঞতা কি, বা আপনারা কিভাবে সেটা মানে কোঅপ্ট করে নিচ্ছেন? আপনি ঠিকই বলেছেন যে এখানেও সেরকম জোনের বিষয়টা আছে, এবং এই জোনটাকে অ্যাকচুয়ালি সিলেক্ট করা হচ্ছে যে সংক্রমণের হারের ভিত্তিতে। ধরেন যে সেন্টারটা এপি সেন্টার, যেখানে সংক্রমণ সবচেয়ে বেশি, সেটা রেড জোন। তো সেইভাবে একটু কম সংক্রমণ যেখানে হচ্ছে সেটা ইয়েলো জোন, আরো কম সংক্রমণ যেখানে খুবই অল্প পরিমাণ রোগী যেখান থেকে এসছে সেটা হচ্ছে গ্রিন জোন। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা তারা বলছেন যে, কারণ এখানে জানেন যে এইসব দেশে রোগীরা সাধারণত তাদের অঞ্চলের যে হাসপাতাল থাকে সেখানে তাদেরকে যেতে হয়, এবং রোগীদেরকে কিন্তু নির্দিষ্ট হাসপাতালে পাঠানো হয়। তো একটা রোগী যখন ধরেন জ্যাকসন হাইটে থাকে, সেই রোগী কিন্তু চাইলেই লং আইল্যান্ডের কোনো হাসপাতালে প্রথমে যেতে পারবে না, তাকে কিন্তু কাছাকাছি যে হাসপাতাল আছে তার জন্য যেটা নির্ধারিত সেখানে তাকে যেতে হবে। যে কারণে আপনি জানেন যে এলমার্সটা ছিল এপিসেন্টার, রাইট? সো এলমার্সটা একদম সেন্টার ছিল, কারণ এটা জ্যাকসন হাইটকে ঘিরে। তো সেই কারণে কিন্তু দেখেন এই জোনগুলি ভাগ করা হয়েছে, বিভিন্ন জোনে, 3টা জোনে ভাগ করা হয়েছে। ভাগ করার পরে যেটা করা হচ্ছে, সব জোনকে কিন্তু একসাথে খুলে দেওয়া সম্ভব হচ্ছে না, আলাদা আলাদা ভাবে খোলা হচ্ছে। যেমন সবুজ জোন যেটা, সেটাকে কিন্তু আগে খোলা হবে, তারপরে ইয়েলো জোন, এবং রেড জোনটাকে সবার পরে। যে কারণে যেহেতু জ্যাকসন হাইটটা এপিসেন্টার, এখনো কিন্তু এই নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন জায়গাগুলি খুলে দেওয়া হচ্ছে কিন্তু একটু একটু করে। কিন্তু জ্যাকসন হাইট কিন্তু সবার পরে খুলবে। জ্যাকসন হাইটে তাও খোলার আগে কয়েকটা ফেজ আছে, আবার ফেজ 1, 2, 3, 4, এই ফেজগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই অনুযায়ী খোলা হবে, সবগুলো কিন্তু একসাথে খোলা হবে না। যেমন ফেজ 1, জ্যাকসন হাইট বা ওই এলাকা ফেজ 1-এ যাচ্ছে জুনের 8 তারিখে। তো জুনের 8 তারিখে যখন ফেজ 1-এ যাবে, তখন কি খুলবে? তখন কিন্তু সবকিছু খুলবে না, খুলবে যেগুলো এসেনশিয়াল,
এসেনশিয়াল ওয়ার্কারদের জিনিসগুলো খুলবে। ধরেন কিছু বাস খুলবে, কিছু ট্রেন সংখ্যা বাড়বে, সেই সাথে নির্মাণের কাজে যারা যুক্ত, রিয়েল এস্টেটের কাজে, সেগুলি খুলবে। কিছু পাইকারি দোকান খুলবে, যেখান থেকে রিটেইলাররা তাদের খাবার বা অন্যান্য জিনিসপত্র যেন সংগ্রহ করতে পারে। তো পাইকারি দোকানদারগুলি খুলবে। এবং সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কিছু ক্রাইটেরিয়া আছে যেটা মানতে হবে। যেমন সবাই কিন্তু হুড়মুড় করে গিয়ে দোকানে ভিড় করতে পারবে না, তাদেরকে একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। তাদের রাস্তার ধার থেকে, হয়তো রিটেল স্টোর যেখানে স্টোরটা আছে, হোলসেল স্টোর, সেখান থেকে অনেক দূরে রাস্তার পাশে কার্ভ থেকে যে জিনিসটা সংগ্রহ করতে হবে, একটা দূরত্ব বজায় রেখে, কারণ সরাসরি দোকানেও যেতে হবে না, বা দূর থেকে কালেক্ট করতে হবে। এই ক্রাইটেরিয়া কিন্তু দিয়ে দিচ্ছে। এবং একই সাথে কিছু তারপর যখন ফেজ 2 তে যাবে, প্রথমত ফেজ 1 এ যাওয়ার পরে তারা 1 থেকে 2 সপ্তাহ এটা অবজার্ভ করবে যে ওয়েদার ইট ইজ ওয়ার্কিং অর নট। যদি এটা কাজ করে, তারপর তারা ফেজ 2 তে যাবে। যখন ফেজ 2 তে যাবে তখন কিন্তু সব খুলছে না। ফেজ 2 তে দেখা যাচ্ছে বড় বড় প্রতিষ্ঠান খুলবে, সরকারি প্রতিষ্ঠান খুলবে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যারা করেন, ট্যাক্সের অফিস খুলবে, কারণ এখানে ট্যাক্সের একটা বড় বিষয়, মানুষজন অনেকে ট্যাক্স দিতে পারেনি, সেই অফিসগুলো খুলবে। ব্যাংক খুলবে, কিছু প্রশাসনিক অফিস খুলবে। এবং সেখানেও বলা হচ্ছে যে কিছু ক্রাইটেরিয়া তারা দিয়ে দিয়েছে, 6টা-7টা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, সেইগুলি মানতে হবে। যেমন সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হবে, এবং যে প্রতিষ্ঠানগুলো খুলবে সেখানে যে হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে, এবং প্রত্যেকে যারা কাজ করবেন ভিতরে তারাও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মাস্ক পরে কিন্তু কাজ করতে হবে, এবং বাকি যারা যাবেন তাদেরও সেটা করতে হবে। আপনি জানেন যে এবং নিউ ইয়র্কের গভর্নর একটা রুল করেছেন যে কোনো দোকানের লোক, মানে মালিক, যদি উনি চান তার কোনো কাস্টমার যদি এই সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক না পরে, সে তাকে সার্ভিস দিতে বাধ্য না। উনি বলতে পারেন যে না, আপনাকে আমি আমার দোকানে আমি অ্যালাউ করব না। উনি কিন্তু এটা বলতে পারেন, এটা এক্সিকিউটিভ অর্ডারটা পাস করেছেন। কাজে এই ক্ষমতাটাও দিয়েছেন দোকানদারকে, যে তারা চাইলে রিফিউজ করতে পারবে, ক্রেতাকে তারা অ্যাভয়েড করতে পারবে, যে না, আপনি পার্সোনাল প্রোডাক্ট ইকুইপমেন্ট মানছেন না, আপনাকে আমরা নিতে পারছি না। তো এই অধিকারটা দেওয়া হয়েছে। এবং এটা হলো ফেজ 2 তে তারা এগুলি খুলবে। ফেজ 2 যদি সাকসেসফুল হয়, দেন তারা ফেজ 3 তে যাবে, এবং প্রত্যেকটার মধ্যে সময় ধরা হয়েছে 1 থেকে 2 সপ্তাহ। এবং ফেজ 3 তে যে দেখা যাবে রেস্টুরেন্ট খুলবে, কিছু কিছু মল খুলবে। তাও বলা হচ্ছে যে মলের মধ্যে ক্রাইটেরিয়া করে দিয়েছে, অনেক বড় বড় মল তারা খুলবে না, ছোট সাইজের যেগুলো সেগুলো খুলবে। এবং সেখানেও একই ঘটনা, সেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। এবং কিছু রেস্টুরেন্ট খুলবে, এবং কিছু হোটেল খুলবে, সব হোটেল না, কিছু হোটেল খুলে দিবে যেখানে রাত্রি যাপন করা যাবে, এবং সেখানে তারা লোকজন বসে খাবার খেতে পারবে। আপনি এখন জানেন যে এখন কিন্তু টু গো, সবাই যে খাবারটা নিয়ে আসতে হয়, খাবার বসে খাওয়া যায় না, তো সেটা করতে পারবে। তো এবং ওই ডাইনিং এর ব্যবস্থা থাকবে। এটা হলো ফেজ 3। এবং ফেজ 4 এ যে লাস্ট বড় গ্যাদারিং, স্কুল খুলে দিবে। যদি স্কুল এখন সামার ভ্যাকেশনে আছে, কিন্তু স্কুল খুলতে পারবে চাইলে। এবং অনেক প্রাইভেট স্কুল কলেজ আছে যেগুলো আমরা এখন অনলাইন যেখানে ক্লাস নিচ্ছি, সেগুলো হয়তো তখন ফিজিক্যালি আমাদেরকে ফেস টু ফেস ক্লাস নিতে হবে, তখন সেগুলো খুলে যাবে। এবং তখনও বলা হচ্ছে যে স্টুডেন্টদের বসার যে জায়গাগুলো থাকবে, ক্লাসে অ্যারেঞ্জমেন্ট, যেখানে আগে 20 জন স্টুডেন্ট বসতে পারতো, সেখানে হয়তো 20 জন পারবে না, কারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং অ্যাটলিস্ট 6 ফিট দূরে দূরে বলে যদি সিট দেওয়া হয়, তখন হয়তো এত স্টুডেন্টকে তারা অ্যাকোমোডেট করতে পারবে না। কিন্তু জিনিসটা অত সহজ না, কিন্তু বলা হচ্ছে। এবং একই সাথে কর্তৃপক্ষকে অবশ্যই, যারা টিচার থাকবে, স্টুডেন্ট থাকবে, তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজার, এবং টিচারদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং গ্লোভস পরতে হবে, এগুলি মেনটেন করতে হবে। এই ক্রাইটেরিয়াগুলি কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, যে আমরা যদি ফেজ 4 এ যাই, তখন আমাদের স্কুল কলেজগুলো যখন খুলবে, তখন আমাদের কি কি করতে হবে, এবং স্টুডেন্টরা কিভাবে আসবে, ইভেন যখন তারা এলিভেটর ইউজ করবে, এলিভেটরে কিভাবে উঠবে। একটা এলিভেটরে তো আমরা মানে অনেক সময় 6-7 জন উঠে যাই, কিন্তু সেটা কিন্তু তখন সম্ভব হবে না। তখন হয়তো অনেকগুলো এলিভেটর একসাথে ইউজ করতে হবে, একটা এলিভেটর হয়তো 2 জন বা 3 জন, এর বেশি অ্যালাউ করবে না। এগুলি কিন্তু ক্রাইটেরিয়া অলরেডি ফিক্স করা আছে। এবং এইগুলি হচ্ছে কি, এটা আবার এমন না যে সব স্টেটের জন্য সেম না, সব সিটির জন্য সেম না। ওই যে আপনি বললেন রেড জোন, যেখানে রেড জোন সেখানে এটা বেশি কড়াকড়ি। এবং অনেক এলাকায় কিন্তু মলও খুলে দেওয়া হয়েছে, যেখানে গ্রিন জোন, আমাদের লং আইল্যান্ড সিটি বা যেখানে কম সংক্রমণ হচ্ছে, সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং সেখানে লোকজন যাচ্ছে। তো এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আসলে, যেমন জোনের বিষয়টা যেমন আছে, অগ্রাধিকার পাবে যেখানে কম সংক্রমণ, ঠিক একইভাবে প্রত্যেকটা ফেজের কিন্তু ভেরি স্পেসিফিক ক্রাইটেরিয়া তারা ফিক্স করেছেন, এবং যারা পাবলিক হেলথ স্পেশালিস্ট আছেন তারা মিলে এটা করছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ঘোষণাটা কিন্তু একটা সিঙ্গেল পয়েন্ট থেকে আসছে। সবাই জানে যে কার ঘোষণাটা আমাদের মানতে হবে। এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে বিভিন্ন ফোকাস থেকে কেউ বলছে না। যেমন অ্যান্ড্রু কুমু যেটা বলবে,
আমাদের গভর্নর যেটা বলবে, আমাদের মেয়র যেটা বলবে, তার বাইরে কিন্তু কারো কোনো কথা বলার অধিকার নেই। সবাই তারটাই ফলো করছে। এখন যেমন কারফিউ চলছে, বারবার বলা হচ্ছে কারফিউ, মেয়র ঘোষণা দিচ্ছে কারফিউ ইজ কারফিউ এবং এইভাবে মানতে হবে, এবং এটা কিন্তু এইভাবে বলছে। বাট তারা যেটা করে, তারা অন্যদেরকে ইনভলভ করে, লাইক কমিউনিটি লিডার যারা আছে তাদেরকে তারা ইনভলভ করে, কিন্তু পলিটিক্যালি তারা করে না। তারা কমিউনিটি লিডারদের অলওয়েজ ইনভাইট করে যে এই ব্যাপারে মানুষকে উৎসাহিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, এই যে সোশ্যাল ডিস্টেন্সিং বা অন্যান্য ক্ষেত্রে। আপনি জানেন যে অলরেডি একটা কার্যক্রম শুরু হয়েছে জন হপকিন্স ইউনিভার্সিটির উদ্যোগে, যেটা ফ্রি করছে এখন, যেটা যে কন্ট্যাক্ট ট্রেসিং। কন্ট্যাক্ট ট্রেসিং এর উপরে কিন্তু অনেকে অনলাইনে ট্রেনিং নিচ্ছে, এবং এই কন্ট্যাক্ট ট্রেসিং যারা করছে, যারা কমিউনিটি ওয়ার্কার, তাদেরকে তারা চাচ্ছে ইনভলভ করতে। কারণ একজন কন্ট্যাক্ট ট্রেসার যদি সে জানে কিভাবে এটা করতে হয়, কিভাবে ডিল করতে হয়, কিভাবে রেসপন্ড করতে হয়, এই প্রত্যেকটা স্টেপ যদি জানে, তাহলে হবে কি সচেতনতাটা বাড়বে। এবং আমরা যদি একটা রুগীকে আইসোলেট করতে পারি, রুগীগুলো যদি আরেকটা মানুষের, ভালো মানুষের, সুস্থ মানুষের সংস্পর্শে না আছে, তাহলে তো ভাইরাসটা তার মধ্যে থেকে, উনি যদি সুস্থ হয়ে যান, তার মধ্যে থেকে সেটা মরে যাচ্ছে। তার মানে ভাইরাসটা কিন্তু তার ছড়াতে পারলো না। হ্যাঁ, তো এভাবে কিন্তু একটা সম্ভব। বাট এটাতে জন্য যে লেভেলের সচেতনতা দরকার, সেটা কিন্তু খুব সহজ না। আমি বুঝতে পারছি, তারপরে মানতে গেলে অনেক ভুল হয়েই যায়, অনেক ভুল হয়েই যায়। তো এটা হচ্ছে আসলে অবশ্যই ঠিকই বলেছেন যে জোন অনুযায়ী আগাতে হবে, এবং এটা নিতে হবে আগে থেকে। যেমন আমরা এখনো লকডাউনে আছি, কিন্তু আমাদের অন্যান্য জায়গায় কিন্তু খুলেছে, কিন্তু আমরা সেখানে যেতে পারছি না, কারণ আমরা লকডাউনে আছি। আমাদের এখানে কিন্তু নিষেধ হচ্ছে, আমাদের এখানে দোকানপাট কিন্তু খুলে নেই। ওনলি গ্রোসারি শপ খুলছে, তাও অনেক লম্বা লাইন থাকে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যেতে হচ্ছে। হ্যাঁ, অনিয়ম আছে, এখানে অনেক লোক আছে, তাদের মনে হচ্ছে কিছুই হয়নি, মাস্ক ক্যাপ ছাড়া ঘুরছে, সেই লোক তো সব জায়গায় আছে। সেটা তো আর না। বাট এটা এখন কিন্তু একটা জিনিস হচ্ছে যে রাস্তায় বেরোলে অন্তত দেখা যায় যে মানুষজন কিন্তু মাস্ক ক্যাপ পরছে। ওই সচেতনতা লেভেলটা কিন্তু গ্রো করছে কিন্তু, এবং বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা কিন্তু ধরে নিয়েছে যে এটা তাদের ফিউচার লাইফস্টাইল, এবং বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু তাদের বাইরে এটা জীবনের অংশ করে নিয়েছে। হ্যাঁ, সেটাই আসলে খুব জরুরি। জি, এটা হয় আসলে। কিন্তু তো আমাদেরই সমস্যা, আমরা যারা বড়, আমরা অনেক সময় আসলে অ্যাগ্রেসিভ হয়ে যাই, আমরা আসলে অনেক সময় অস্থির হয়ে যাই, কারণ এতদিনের একটা লকডাউনে থাকতে থাকতে একটা মানসিক চেঞ্জ অনেকের হয়ে গেছে, সে অনেক সময় আমরা আসলে ভুলে যাই। এটা আমরা হিউম্যান বিং, আমরা তো অভ্যস্ত না। তো সেই সমস্যা তো আছেই। এখন তো আসলে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে মানসিক সমস্যা ক্রমশ প্রকট অনেক বেশি হয়ে যাচ্ছে। জি, জনাব সজল আশফাক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ক্লাসের মধ্য থেকে আমাদের জন্য একটু সময় বের করে নিয়েছেন। আমরা নিশ্চয়ই আপনার সাথে আবার কোনো না কোনো অনুষ্ঠানে যুক্ত হব। আমি এবার আসছি ডক্টর রেজওয়ানুল করিম। ধন্যবাদ প্রভাস আমিন। জি, আমাকে সংযুক্ত করার জন্য। জি, আবার দেখা হবে আপনার সাথে কথা হবে। এবং যারা আছেন অতিথি, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জি, ধন্যবাদ জনাব ডক্টর রেজওয়ানুল করিম। এবার আপনার কাছে আসি। আমরা যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা শুনলাম, যুক্তরাজ্যের অভিজ্ঞতা শুনলাম, কানাডার অভিজ্ঞতা শুনলাম, এবং শুরু করলেন অধ্যাপক আহমেদ। এখন সব মিলিয়ে বলেন তো যে আমাদের এই জোনিং এর পরিকল্পনাটা বাংলাদেশের জন্য কতটা প্রযোজ্য, কতটা কিভাবে করা হচ্ছে? ধন্যবাদ দাদা। এইখানে একটা কথা বলা ভালো যে ফয়েজ স্যার কিন্তু আমাদের টেকনিক্যাল কমিটির একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য, এবং আমরা তো স্বাস্থ্য অধিদপ্তরে যারা কাজ করি, তারা যে তথ্যপাত্রের ভিত্তিতে আমরা কথাগুলো বলি, তার চেয়ে যারা নিশ্চয়ই নীতি নির্ধারক, তাদের কাছে অন্যান্য যে তথ্যপাত্রগুলো সবগুলো সমন্বিত করে তারা অনেক উপর থেকে বা অনেক ভালো করে হয়তো দেখতে পারেন। আমি রোগতত্ত্ববিদ্যার দিক থেকে আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। প্রথমে আমি একটু বলতে চাই যে লকডাউন আসলে বিষয়টা কিভাবে কাজ করে, লকডাউনটা কি জন্য দেয়া। লকডাউন কিন্তু কোনো ম্যাজিক বুলেট না। আমাদের যে কোনো মহামারী যদি আমরা সীমিত করতে চাই, সংক্রমণ যদি সীমিত করতে চাই বা সংক্রমণ নির্মূল করতে চাই, দুই ধরনের ব্যবস্থাপনা আমরা নিই। একটা হচ্ছে জনস্বাস্থ্য বিষয়ক ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে সামাজিক ব্যবস্থাপনা। বিশ্ব সংস্থা তাই বলেছে। এতক্ষণ পর্যন্ত যে বক্তারা যে কথাবার্তাগুলো বলেছে, একটা কথাও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রেকমেন্ডেশন তার বাইরে না। তার মানে পৃথিবীর সব সুন্দর কথা বলা হয়ে গেছে, সুন্দর কাজ বাকি। তো সেইভাবে যদি ধরেন, তাহলে জনস্বাস্থ্য বিষয়ক কাজগুলো কি? আপনি মাস্ক ব্যবহার করা, আপনি সামাজিক দূরত্ব মেনটেন করা, আপনি হাত ধোয়া, পরিষ্কার থাকা, এরকম। তাহলে লকডাউনের কাজটা কি? আপনি যখন জনস্বাস্থ্য বিষয়ক ব্যবস্থাপনাগুলো জনগণকে করতে বলবেন, তখন রাষ্ট্রের কাজ বা সমাজের কাজ হচ্ছে তার একটা ফেভারেবল এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া, যাতে সেই অভ্যাসগুলো প্রতিপালন করতে পারে। আপনি যদি বলেন যে সামাজিক দূরত্বে থাকো, সে চেষ্টা করবে,
কিন্তু আপনি যখন বাসটা খুলে দিবেন তখন তার জন্য সেটা দূর হয়ে যাবে। এই জন্য হচ্ছে লকডাউন, মানে লকডাউন বা সামাজিক ইন্টারভেনশনগুলো এরকম, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য, অভ্যাসটা গড়ে তোলার জন্য। এইটা হ্যাঁ, ওগুলো হচ্ছে আপনার সহায়ক পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য। এখন এই লকডাউন আপনি কতদিন রাখবেন বা কিভাবে এটা উইথড্র করবেন সেইটার কথাও বক্তারা বলেছেন বিভিন্ন সায়েন্টিফিক রেফারেন্স দিয়ে। আমি এখানে একটু কথা বলতে চাই যে লকডাউন আপনি যেদিন তুলবেন তারপর থেকে কিন্তু আপনার রোগের পুনরুত্থান হবে, যেদিন আপনি তুলবেন। কারণ লকডাউনের উদ্দেশ্য হচ্ছে আপনার সংক্রমণের হারটা এমন রাখা যাতে তার যে অংশ সিভিয়ার কেসেস হবে বা খারাপ রোগী হবে, আপনার এক্সিস্টিং হেলথ সিস্টেম যাতে সেটা সামাল দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য যে দেশগুলোর হেলথ সিস্টেম অপেক্ষাকৃত দুর্বল তারা লকডাউনটা বেশি সময় ধরে রাখবে যাতে এই সংক্রমণের তীব্রতাটা সামাল দিতে পারে। বিদেশের অভিজ্ঞতার আলোকে যদি আমরা আমাদের দেশের কথা বলি, আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা দিয়ে শুরু করতে চাই। ওখানে 4 মে থেকে 17 মে পর্যন্ত প্রথম তারা এই গ্রিন জোন, রেড জোন, ইয়েলো জোনের যে কনসেপ্ট দিয়েছে, তাতে যে ক্রাইটেরিয়াগুলো তারা বলেছে, জোনিংয়ের যে ক্রাইটেরিয়াগুলো বলেছে, আমাদের দেখতে হবে আমাদের দেশের জন্য সেই ক্রাইটেরিয়াগুলো প্রযোজ্য কিনা। যেমন তারা বলেছে কেস, একটা নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে কেস কতজন আছে। তারা বলেছে রিকভারি রেট, একটা নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে কতজন মানুষ ভালো হয়ে যাচ্ছে। তারা দেখেছে ডাবলিং রেট, কোন জায়গার সংক্রমণটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তারা দেখেছে কেস ফ্যাটালিটি রেট, কোথায় রোগীর মৃত্যুর অবস্থাটা কীরকম। এবং সর্বশেষ তারা যেটা দেখেছে টেস্ট তারা কত দূর পর্যন্ত টেস্ট দিয়ে তারা কাভার করতে পেরেছে। এখন আমাদের দেশের জন্য আরও ক্রাইটেরিয়া যোগ হতে পারে বা এখান থেকে কিছু ক্রাইটেরিয়া বাদ যেতে পারে, কিন্তু যখনই আপনি জোনিং করবেন, যখন এই জোনগুলো ঠিক করবেন, তখন জোনের জন্য আপনার একটা অপারেশনাল ডেফিনেশন বা কেস ক্লাসিফিকেশন লাগবে, যে কোন বিশেষ ব্যবস্থার ভিত্তিতে আপনি জোনে ভাগ করলেন। আপনি শুধু রোগের সংখ্যার উপর যদি ভাগ করেন, আমার মনে হয় সেটা প্রিমেচিওর হবে। কারণ যে জায়গায় আপনি টেস্ট ফেসিলিটিস বেশি, যেখানে টেস্ট বেশি হচ্ছে, প্রপোর্শনালি সেখানে আপনি রোগী বেশি পাবেন। কাজেই অনেক জায়গায় হয়তো অনেক বেশি রোগী আছে কিন্তু টেস্ট ফেসিলিটি নাই বলে আমরা পাচ্ছি না। এবং আপনি সেটার সাথে সাথে আপনার ডেমোগ্রাফিক ব্যাপারটাও দেখতে হবে, আপনার ডিনোমিনেটরটা দেখতে হবে, যে পপুলেশন ডেন্সিটিটা কীরকম। ঢাকার নারায়ণগঞ্জ ধরে যদি আমি বলি 3.5 কোটি মানুষ, এখানে এইখানকার আমাদের যে এক্সিস্টিং ল্যাব আছে, ল্যাব ফেসিলিটিসের মধ্যে 50% বেশি আমরা যদি বলি, সরকারি বেসরকারি মিলে 70-60% ল্যাব হচ্ছে ঢাকায়। কাজে এইখানকার মানুষ মোর অ্যাক্সেসেবল টু কন্ডাক্ট দ্য টেস্ট, সে পরীক্ষা করার সুযোগ তাদের সংখ্যাটা বেশি হয়েছে। কাজেই আমি বলি না অবশ্যই জোনিং করতে হবে, কারণ সারা বাংলাদেশে যে কোনো মেজার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে, যে আপনি যে সামাজিক ব্যবস্থাপনার যে ব্যবস্থাগুলো নেবেন এবং উইথড্র করবেন, সেটার মধ্যে যেগুলা বেশি মানুষকে সংক্রমিত করার মতো পরিস্থিতি, সেগুলো তুলবেন সবার পরে, যেমন স্কুল, স্টেডিয়াম, কনসার্ট, শপিং মল। সজল ভাই একটু আগে যেটা বললেন, কিন্তু আমরা কিন্তু শপিং মলটা সবার আগে খুলছি, এটা আমি ঠিক। এখন দেখেন, সেটা হচ্ছে আমি যেটা বলবো এখানে, এটা মানুষের, বাংলাদেশের মানুষের জন্য আমার মনে হয় মানুষই নিয়মটা তৈরি করে নিতে হবে। নিয়ম যদি আপনি এরকম করেন, যেমন লকডাউন কিন্তু কারফিউয়ের সিনোনিমাস না। লকডাউন জিনিসটা কারফিউয়ের মতো না। আপনি দেখেন সংবাদকর্মীরা দেখিয়েছে, যখন পুলিশ এটা কড়াকড়ি করতে গিয়ে রিকশাওয়ালার পিঠে দুটা বাড়ি মেরেছে, তখন সেটা বড় করে ফলাও করে পত্রিকায় এসেছে, তখন সেটাকে মিনিমাইজ। যখন মাস্ক পরার জন্য একজনকে কান ধরে উঠবস করেন, মানে এটা আসলে একটা ট্রেড অফ। আপনি কতটুকুন করতে পারবেন বা কতটুকুন করতে পারবেন না, সেটা জনগণের স্বাস্থ্য আসলে জনগণের হাতে, জনগণ নিয়ন্ত্রণ করবে। সরকার যেটা পারে সহায়ক পরিস্থিতিটা সৃষ্টি করে দেয়। তো সেই পরিস্থিতির আলোকেই আসলে ফয়েজ স্যারা যেটা করছেন, বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয় যেটা করছেন, তারা এই জোনিং সিস্টেম করে বা বেসড অন দ্য সিভিয়ারিটি আর বেসড অন দ্য ক্লাস্টার অফ কেসেস, যেখানে কমিউনিটি ট্রান্সমিশন আমরা দেখছি, সামাজিক সংক্রমণ, সেইখানে একরকম মেজার নেওয়ার কথা চিন্তা করছেন, আর যেখানে ক্লাস্টার অফ কেসেস আছে সেইখানে আরেক ধরনের মেজার নেওয়ার চিন্তা করছেন। এবং আমার মনে হয় সীমিত সম্পদের দেশে এবং সীমিত কি বলে রিসোর্সের দেশে আমাদের এইভাবেই চিন্তা করাটা প্র্যাকটিক্যাল হবে। জি, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি আপনাদের সঙ্গেই পাবো।
প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম যে আমরা বাংলাদেশকে যে মানে করোনার বিস্তার ঠেকানোর জন্য বাংলাদেশকে যে জোন ভাগ করার পরিকল্পনা করা হচ্ছে সেটা নিয়ে, সেটা বাংলাদেশ এবং বিদেশের অভিজ্ঞতাটা আমরা একটু মিলিয়ে নিচ্ছি। অধ্যাপক এম এ ফয়েজ, আপনার কাছ থেকে আরেকবার শুনতে চাই, আমরা বাইরের দেশের 3টা দেশের অভিজ্ঞতা শুনলাম, সেইটা আপনারা যখন পরিকল্পনা করবেন তখন সেটা আপনাদের কাজে লাগবে কিনা। আরেকটা জিনিস, যেটা টেস্টের কথা বলছিলেন, দ্রুত টেস্ট করার কথা, কিন্তু বাংলাদেশে এখন অনেক বেড়েছে। যেখানে আমরা শুরু করেছিলাম মাত্র 2000 কিট নিয়ে, এখন প্রতিদিন আমরা 10,000 12,000 পর্যন্ত করতে পারছি। কিন্তু তারপরেও কিন্তু এখনও প্রতিদিন অনেক অভিযোগ পাওয়া যায় যে লম্বা সিরিয়াল, 3 দিন 4 দিন পরে আসতে বলে, বা অনেক সুযোগ পাওয়া যায় না। ফলে টেস্ট করার যেই দ্রুত করার কথা আপনি বলছিলেন, সেটা কিন্তু আসলে বাস্তবে অনেক সময় হয় না। সেখানে আসলে কি করা উচিত? ধন্যবাদ। আসলে এই যে রোগটা, এটা তো একটা নতুন রোগ, এবং এই রোগের যে পরীক্ষা, এই পরীক্ষাটাও কিন্তু একেবারে সহজই কোনো পরীক্ষা না। এটা এমন নয় যে দ্রুত রোগ নির্ণয় পদ্ধতি অন্য অনেক রোগে আছে, যেমন ম্যালেরিয়াতে আছে, টিবিতে আছে। এটা কিন্তু আমরা সবাই জানি যে এটা দ্রুত রোগ নির্ণয় করতে হবে, কিন্তু এই পদ্ধতিটা একটু জটিল এবং সময় সাপেক্ষ। এবং যারা করেন, যে ল্যাবরেটরিতে করে, এটা এত সূক্ষ্ম বিষয়, এবং এটা অনেক নিরাপত্তার প্রয়োজন আছে। স্বাস্থ্য নিরাপত্তা দেখতে হবে যারা স্যাম্পল সংগ্রহ করতেছে, এবং এটা একটা অনেক লম্বা প্রক্রিয়া। এটা স্যাম্পল কালেকশন থেকে শুরু করে স্যাম্পলটাকে ল্যাবরেটরিতে আনা, বিশেষ পদ্ধতিতে আনতে হবে, আনার পরে প্রক্রিয়াজাত করতে হবে এবং বিভিন্ন স্তরে পরীক্ষা করতে হবে। তারপরে এটা কয়েক ঘন্টা লেগে যায় একটা পরীক্ষা করতে। তো এরকম এই একটা ল্যাবে 100-2 বেশি পরীক্ষা করতে পারে না। 2 বেলা করলেও তাদের 100-2 পরীক্ষা করতে পারে। আপনি ঠিকই বলেছেন। আমরা তো একটু আগে শুনলাম যে বিভিন্ন দেশের অভিজ্ঞতাগুলি শুনলাম, ওখানে যেরকম দ্রুত করেছে, আমাদের যখন প্রথম ল্যাব শুরু হয়, একটা ল্যাব দিয়ে শুরু করে, এবং অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে 3 মাসের মধ্যে 52টা ল্যাব ওনারা শুরু করেছেন, এবং 10-12 হাজার টেস্ট প্রতিদিন হচ্ছে। আমি বলছি না যে এটা যথেষ্ট, কিন্তু শুধু তাই না, ল্যাব পরীক্ষার মধ্যে আবার ভিন্নতা আছে। যেমন আপনি যাদের উপসর্গ আছে তাদেরই পরীক্ষা করা, তাদেরকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া দরকার, কারণ উনাদের তো আশঙ্কা বেশি রোগী হওয়ার। যেমন এখানে আমরা একটু আগে শুনলাম যে এটা যাদের পরীক্ষা করা হচ্ছে তাদের পজিটিভ, সবার তার পজিটিভ হচ্ছে না। যেমন এখন 20% মনে করেন পজিটিভ হলো, যাদের পজিটিভ হচ্ছে তাদেরও যে সবার দ্বারা রোগাক্রান্ত, তাদের সবার পজিটিভ হবে তা না, অনেকে কিন্তু আবার নেগেটিভ হতে পারে। তার অর্থ কি, নেগেটিভ হলেই কিন্তু তা আসলে সত্যি নেগেটিভ নাও হতে পারে। আর আমরা যদি প্রতিদিনের পরীক্ষা দিনের যদি রিপোর্ট দিতে না পারি, তাহলে যে সময়টাতে ওটা আমার সময় ক্ষেপণ হলো, এই সময় তো ওনার অন্যদের ছড়াতে পারে। কাজে যতক্ষণ না আমাদের নতুন কোন প্রযুক্তি আসে, যে প্রযুক্তিতে দ্রুত রোগ নির্ণয় করতে পারে, ততক্ষণ আমাদেরকে অত্যন্ত খেয়াল খুশি মতো না করে, আমাদের খুব পরিকল্পিত ভাবে গুণগত মান রেখে, যেটাকে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম বলে, ওইটা করে আস্তে আস্তে আসলে আমাদেরকে বাড়ানোর চেষ্টা করতে হবে। তবে পরীক্ষার মধ্যেও কাদের পরীক্ষা করব, এবং যদি যাদের রোগীগুলো যেসব উপসর্গ বেশি আছে, হাসপাতালে যারা ভর্তি হচ্ছে, ওদেরকে প্রাধিকার ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে তাদের পরীক্ষা করা দরকার। পরীক্ষাটা কেন? পরীক্ষাটা হচ্ছে শুধুমাত্র এখানে রোগের চিকিৎসার জন্য, রোগীর চিকিৎসার জন্য না, এখানে আবার ছড়াতে না পারেন সেটাও নিশ্চিত করা। আমরা তো একটু আগে যেটা বললাম, ওদেরকে আইসোলেশন করা, তাদেরকে আবার কন্ট্যাক্ট ট্রেসিং করা। একটু আগে শুনলাম বিভিন্ন দেশে কন্ট্যাক্ট ট্রেসার, এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশেও ওনারা কন্ট্যাক্ট ট্রেসারকে প্রশিক্ষণ দিচ্ছেন, কারণ একটা রোগীর কাছ থেকে 15-20 জনের ক্ষেত্রে 100 জন মানুষ পর্যন্ত কন্ট্যাক্ট ট্রেসিং করছে। কাজেই এই ল্যাবরেটরি পরীক্ষাটা আসলে অনেক দেশ, বিশ্ব স্বাস্থ্য বলছে কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যদি আপনার ক্যাপাসিটি থাকে তাহলে আপনি ল্যাব পরীক্ষা করেন। যদি ক্যাপাসিটি না থাকে, এখন যেরকম মহামারী হচ্ছে, এখানে উপসর্গ ভিত্তিক রোগ নির্ণয় করতে হবে। উপসর্গ ভিত্তিক জ্বর কাশি আছে, এখন আসলে বাংলাদেশে যদি কারো, ঢাকা চট্টগ্রাম বড় শহরগুলিতে যদি কারো জ্বর কাশি হয়, তাহলে এটাকে COVID-19 ধরতে হবে। টেস্ট পরীক্ষা করলাম কি করলাম না। এবং যদি জ্বর কাশি তাতে শ্বাসকষ্ট থাকে, তাহলে অবশ্যই তাকে নিবিড় পরিচর্যা আছে এমন জায়গায় দিতে হবে। আমাদের আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতগুলি নীতিমালা ঠিক করে দিয়েছে, এটা হচ্ছে বৈশ্বিক নিয়ম। এই বৈশ্বিক নিয়মগুলো আবার ক্ষেত্র, এটা প্রত্যেকটা দেশ তাদেরকে অভিযোজন করতে হবে, এটাকে অ্যাডাপ্টেশন করতে হবে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল নীতিগুলিকে এগ্রি করি, সব উন্নত বিশ্বের সব নীতিগুলিকে আমরা সম্মান করি, কিন্তু আমরা বলি যে আমাদের দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক, সামাজিক এবং আমাদের অন্যান্য পারিপার্শ্বিক সবগুলো মিলিয়ে আমরা অ্যাডাপ্ট করব। ওই জন্য আসলে আমরা
কোন এক জায়গা থেকে সরাসরি এনে বলতে পারবো না এই যুক্তরাষ্ট্রের নিয়ম, কানাডার নিয়ম বা যুক্তরাজ্যের নিয়ম বলেছে ব্রিটিশ WHO, এটা আমরা বাংলাদেশে সরাসরি প্রয়োগ করে ফেলবো। ওই জন্য আমাদের যারা এই ব্যাপারে যারা বিজ্ঞ ব্যক্তি যারা আছেন, সায়েন্টিস্ট যারা আছেন, যারা পাবলিক হেলথ এক্সপার্ট আছেন, যারা টেকনিক্যাল মানুষ আছেন, যারা গবেষক এবং যারা পলিসি মেকারস আছেন, সবাই মিলে আমরা সমন্বিতভাবে চেষ্টা করব কিভাবে এই মূল নীতিটাকে অ্যাডাপ্ট করে আমাদের সহনীয় পর্যায়ে স্তর দিলে, একটু আগে আমরা শুনলাম স্টেজ, বিভিন্ন স্টেজে, হ্যাঁ এগুলো আসলে ক্রমবর্ধমান ভাবে এটা স্টেপ ওয়াইজ একটার পরে একটা এগুলো পর্যায়ক্রমে যেতে হবে, যাতে করে আমাদের যেখানে অনেক বেশি রুগী আসে ওখানে রুগীগুলিকে কমানো এবং যেখানে রুগী কম আছে ওইখানে আরো সীমিত করা। তো আমরা মনে করছি না এটা আসলে ওনারা সবাই বলেছেন এটা অত্যন্ত একটা ব্যতিক্রম, তবে অসাধারণ একটা সচেতনতা লাগবে। আমি বলবো শুধু সচেতনতা, অত্যন্ত ব্যতিক্রমধর্মী এবং অসাধারণ সচেতনতা। কি জন্য? এটা হচ্ছে একটা আচরণগত পরিবর্তনের জন্য, এবং এটা এই ধরনের সচেতনতা আসলে এটা কোনো সময় আগে সৃষ্টি করার চেষ্টা করা কোনো এরকম 100 বছরের মধ্যে এরকম ঘটনা ঘটেনি। কাজে আমরা দেখছি অত্যন্ত ভালো। আমরা একটু আগে নিচে দেখলাম অনেক মানুষ মাস্ক পরছেন। আমাদের এই সংক্রামক আইনে এটা একটা বাধ্যবাধকতা আছে যে এখন কোনো মানুষ, আজকে আপনি দেখবেন পত্রপত্রিকায় সব জায়গায় আপনারা বলছেন, মিডিয়াতে বলছে যে বাংলাদেশের কোনো মানুষ ঘর থেকে বের হলে মাস্ক পরা ছাড়া বাইর হতে পারবে না। এটা কিন্তু একটা সাংঘাতিক বলিষ্ঠ একটা পদক্ষেপ। আমরা চাইবো সবাই যাতে এটা 100% লোক যাতে অনুসরণ করেন। এটাকে অ্যাডহেরেন্স, এটা শুধুমাত্র আইন দিয়ে হবে না, আইন তো আছে, সংক্রামক ব্যাধি আইন আছে, একই সাথে আমরা আশা করছি এবং আমরা দেখছি, আমরা খুব অভিনন্দন জানাই যারা এগুলি করছেন। কারণ এখানে একটা বিষয় কি, আমাদের দেশের এই যে জনসাধারণকে রক্ষা করার শুধুমাত্র এটা কিন্তু শুধু দায়িত্বশীল না, এটা একটা মানবিক দায়িত্বশীল আচরণ। আমরা এই সবার কাছে এটা মানবিক দায়িত্বশীল আচরণ আশা করব। শুধুমাত্র যারা অসুস্থ হচ্ছেন তাদের চিকিৎসার জন্য না, দ্রুত রোগ নির্ণয়ের জন্য, আমাদের যে ব্যাপক জনসাধারণ যারা এখন আক্রান্ত হননি তাদের রক্ষা করা কিন্তু আমাদের সবার দায়িত্ব। এখন আমরা একই সাথে এটাও জানি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সবাই বলছেন কোভিড সময়ে, কোভিডে তত রোগী মারা যাবে না, কোভিড সময়ে কোভিড ছাড়া অন্যান্য অনেক রোগে এবং অন্যান্য আনুষঙ্গিক সামাজিক সমস্যার কারণেও অনেক রোগ মারা যেতে পারে। এটা কিন্তু শুধু স্বাস্থ্যগত সমস্যা না, এটা স্বাস্থ্যগত এবং সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা, এই সবগুলো মিলে এটা জরুরি বৈশ্বিক সমস্যা, স্বাস্থ্যগত, সামাজিক এবং অর্থনৈতিক। আপনি যদি অন্যভাবে দেখেন, একজন ইকোনমিস্টের ভাষায় উনি বলেছেন না এটা অর্থনৈতিক সমস্যা, কারণ এখানে আমাদের এতদিন ধরে যারা ঘরের মধ্যে বন্দী আছেন, যারা দিনে এনে দিনে খান, তাদের কি হবে? উনি বলছেন না মানুষের স্বাস্থ্যের চেয়ে আমার এখন অর্থনীতির স্বাস্থ্য অনেক বেশি। আবার আমরা একটু আগে শুনলাম যে পরিবারের মধ্যে এখন অনেকেরই যে সামাজিক মানসিক সমস্যা হচ্ছে, কেউ বলুন যে এটা সামাজিক সমস্যা, এটা আসলে ত্রিমাত্রিক সমস্যা, বহুদা বিভক্ত সমস্যা, সামাজিক, স্বাস্থ্যগত, অর্থনৈতিক সমস্যা। এটার জন্যই আমাদের সরকার নয়, দুনিয়ার সব সরকার বলছে যে এটা হোল অফ দি গভর্নমেন্ট, এটা সমস্ত সরকারের সব মন্ত্রণালয়, এটা হোল অফ দি সোসাইটি, ধনী দরিদ্র যার আছে উনি, যার নাই, যার সমস্যা এখন আছে যার নাই। এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে সবাই যদি নিরাপদ না থাকে কেউ নিরাপদ না, সমাজের যদি বিচ্ছিন্ন অংশ নয়, এটা সবাই আজকে গরিব ধনী দরিদ্র, এটা মার্জিনালাইজড, বস্তিতে আছে উনি, উচ্চতলায় আছেন উনি। আমরা আশা করি দুনিয়াব্যাপী একটা আন্দোলন যে আপনি সবাইকে নিয়ে আপনাকে এটার সংক্রমণ থেকে মুক্ত থাকতে হবে। সবাই যদি মুক্ত না থাকে আমরা কেউ নিরাপদ থাকতে পারবো না। এই মটো নিয়ে যদি আমরা আগাই তাহলে আমাদের সীমিত সম্পদের মধ্যে আশা করি ক্রমে ক্রমে আমরা এটাকে এই যে উঁচুর দিকে যা যাচ্ছে এটা হয়তো কমিয়ে আনতে পারবে। এবং আমরা মনে করি না যে আগামী 2-3 মাসের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। এটা আসলে একটা লম্বা যুদ্ধ আমাদেরকে চালাতে হবে। আমরা এটা অনেক দূর আমাদের যেতে হবে। আমরা কিভাবে আগাবো, কিভাবে যাব, এটা অন্যের জ্ঞানগুলো আমরা নিয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এটাকে অ্যাডাপ্ট করতে চাই, যাতে আমরা আমাদের এই সমস্যাটাকে ব্যাপকভাবে সবাই মিলে নিয়ন্ত্রণ করতে পারি। জি জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন।
প্রিয় দর্শক, ফিরে আলোচনায় আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। অল্প একটু সময় আমি একটু জনাব শওকত আলী সাগরের কাছে শুনতে চাই। আপনারা থাকেন কানাডায়, কিন্তু আমি জানি যে আপনার হৃদয় পড়ে আছে বাংলাদেশে। ফলে অধ্যাপক এম এ ফয়েজ যেটা বলছিলেন যে বাইরের দেশের অভিজ্ঞতার সাথে বাংলাদেশ, এবং যেটা ডক্টর রিজওয়ানও বলছিলেন যে আমাদের মতো করে, বাংলাদেশের মতো করে আমাদের ভাবতে হবে। আপনি যদি আপনার ওই জায়গা থেকে বাংলাদেশকে ভালোবেসে বলেন যে আমাদের জন্য, কারণ আমাদের মানুষ ইত্যাদি ইত্যাদি অনেকগুলোর সাথে কানাডার পরিস্থিতি মিলবে না, ফলে আমাদের আসলে কি করণীয়, আপনার দিক থেকে ছোট্ট করে একটু পরামর্শ শুনতে চাই। বাংলাদেশকে অবশ্যই বাংলাদেশের মতো করে ভাবতে হবে। বাংলাদেশে যেহেতু মানুষ বেশি, সচেতনতার অভাব, সেখানে জীবন জীবিকা দুইটাকে নিয়ে মাঝপথে থেকে, বাট যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষকে এটা আরো বেশি করে বোঝাতে হবে যে কি কারণে তাকে একটু আলাদা থাকতে হবে, কি কারণে আরেকজন মানুষের কাছ থেকে একটু দূরত্বটা বজায় রাখতে হবে। এই জিনিসটি মানুষকে ভয় দেখিয়ে নয়, কিন্তু মানুষকে এই জিনিসটি বোঝাতে হবে। এবং আমরা যারা বলবো তাদের আচরণও তার প্রতিফলন থাকতে হবে। আমি 5 জন মানুষকে নিয়ে যদি সভা করি, তারা টেলিভিশনে দেখে, এবং আমি গিয়ে বলি যে না 5 জন তোমরা একসাথে হতে পারবে না, সেটা কিন্তু তাদের কাছে হবে না। তো মূল বিষয়টা হচ্ছে আমাকেও আচরণ করতে হবে এবং মানুষকে এই জিনিসটা বুঝতে দিতে হবে যে এটা আসলে একটি জনস্বাস্থ্যের বিষয় এবং এটি গুরুত্বপূর্ণ বিষয়। আলাদা থাকা, একটু দূরত্বে থাকা। জি জি, শওকত আলী সাগর, আপনাকে অনেক ধন্যবাদ। তানভীর আহমেদ, আপনার কাছ থেকে একটু ছোট্ট করে শুনে নেই যে বাংলাদেশের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা স্পেসিফিক, যে বাংলাদেশের মতো করে, আমাদের মতো করে আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারি? দেখুন, অর্থনীতি চাকা গতিশীল রাখা এবং জীবনটাকে বাঁচিয়ে চলা। তো জীবনটাকে বাঁচিয়ে আপনাকে চলতে হবে, কারণ করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত, বাংলাদেশে সেটি পৌঁছানো না পর্যন্ত আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো সতর্ক থাকতে হলে আপনি মাস্ক এবং গ্লাভস পরবেন। তো একটা মাস্কের দাম নাকি ঢাকায় বা বাংলাদেশে 200 টাকা। তো যিনি কর্মজীবী, এক পরিবারে যদি 2 জন থাকে, তাহলে গড়ে তার মাসের খরচ বেড়ে গেল, একজন হলে 5,000 আর 2 জন হলে 10,000 টাকা। এখন সেটা যদি আপনি আবার গ্লাভস যুক্ত করেন, তাহলে তার 12,000 টাকা একটা পরিবারের। তো পরিবারের সংখ্যা যদি 3 জন হয় কর্মজীবী, যাদেরকে বাইরে যাবেন, স্কুলের হয় 4 জন, হয় 20,000 টাকা। তো কেউ হয়তো 20,000 টাকা বেতনই পান না। তো আমরা দাবি করি আমাদের এত বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গবেষণাটা আমাদের হয় না। গবেষণায় আমাদেরকে অর্থ লগ্নি করতে হবে, কিভাবে দেশীয় প্রযুক্তিতে অল্প খরচে তৈরি করা যায়, অর্থগুলো যাতে বিদেশে চলে না যায়। এখন $মিলিয়ন অর্থ আপনি বাইরে দিয়ে দিচ্ছেন মাস্ক আর গ্লাভস কিনবার জন্য। এইগুলো কিভাবে বাংলাদেশে তৈরি করা যায়, প্রযুক্তিবিদ এনে, অন্তত দরকার হলে টেকনিশিয়ান এনে অথবা উপকরণ এনে কিভাবে বানানো যায়, এই জিনিসটাকে একটু গুরুত্ব দেওয়া আমার মনে হয় জরুরি। আর সচেতনতাটা খুব জরুরি, যে কিছু হলেই রাস্তায় বের হয়ে যাওয়া, চার দোকানে চলে যাওয়া, কিছু হলে জনসমাগম চলে, মানে গণজমায়েত তৈরি করা, এই অভ্যাসগুলো থেকে আমাদেরকে ধীরে ধীরে বের হয়ে আসতে হবে। এই বিষয়গুলো মানা ছাড়া আসলে বাংলাদেশের জন্য আর কোনো বিকল্প পথ নেই। জি, তানভীর আহমেদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর রিজওয়ানুল করিম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যন্ত চলে এসেছি। পুরো আলোচনাটা যদি আমরা একটা মানে শেষ করতে চাই, তাহলে এই যে জোনিংয়ের যেই, মানে ওই অধ্যাপক এম এ ফয়েজ যেটা বললেন যে বাংলাদেশকে বাংলাদেশের মতো করেই ভাবতে হবে, কিন্তু কারণ আমরা যে অভিজ্ঞতাগুলো শুনলাম সেই অভিজ্ঞতার সাথে আমাদের মিলবে না। আমাদের এখানে মানুষ অনেক বেশি। আপনি শুধু কারণ বাজারের কথা চিন্তা করেন, আমি প্রতিদিন বলি যে কারণ বাজারে প্রতিদিন রাতে যত লোক আসে, অনেক বিশ্বের ছোটোখাটো দেশে এত লোক, মানে মোট জনসংখ্যা এত না। ফলে এই জায়গাটা কীভাবে ম্যানেজ করেন আপনি? রেড মানে কারণ বাজার দিলে তো চারদিকে রেড দিতে হবে, কিন্তু আমাদের তো এখানেই অফিস করতে হয় প্রতিদিন। ফলে বাংলাদেশের মতো করে ভাবাটা আসলে কতটা জরুরি। ধন্যবাদ দাদা। এটা হচ্ছে আপনি খুব একটা প্র্যাকটিক্যাল কথা বলেছেন। যে জায়গায় আপনার অফিস, সেই জায়গায় এই সবচেয়ে বেশি রেট হওয়ার কথা সব সময়। তো ওই যে কথাটা আমরা বললাম, আমরা তো বলেছি যে সামাজিক ইন্টারভেনশন বা ব্যবস্থাপনা কতগুলো, আর কতগুলো জনস্বাস্থ্য ব্যবস্থাপনা। আমাদের মূলত যারা জনস্বাস্থ্য ব্যবস্থাপনাটার উপরই জোর দিতে হবে। মাস্ক পরা, একটু আগে এক ভাই বলছিলেন যে মাস্ক, আসলে মাস্কের এত দাম না। আমরা সার্জিক্যাল মাস্ক KN95 N95 কথা বলবো কেন? সাধারণ মানুষ পরবে সাধারণ কাপড়ের মাস্ক, সে ঘরে তৈরি মাস্ক ব্যবহার করবে। আপনি যেটা হাতে নিয়ে আছেন সেটা ব্যবহার করবে, সেটা ধোয়া সহ রোদে শুকিয়ে যিনি ডাক্তার, যাকে সরাসরি রোগী দেখতে হয়, তাকে অবশ্যই N95 ব্যবহার করতে হবে। তাকে N95 বিশ্ব মানে ভালো করে দিয়েছে, যারা এজিপি করবে, শুধুমাত্র এই এরোসল জেনারেটিং প্রসিডিউর করবে, সেই কথাটা তারা ওই ধরনের স্পেসিফিক রেসপিরেটর বা মাস্ক, ওটা কিন্তু কষ্ট খুব। ওটা যদি টাইট করে মুখে লাগান, ট্রাই করে দেখছি 5-7 মিনিটের বেশি ওটা পরে আপনি থাকতে পারবেন না। তো যেটা বলছিলাম আমরা, আপনি যদি
আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে স্যাররা বা টেকনিক্যাল কমিটিরা যদি একটা ক্রাইটেরিয়া ঠিক করে দেন যে যেটা অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসনের লোকজনের বুঝতে সুবিধা হবে, কারণ এটা তো স্যার বললেন হোল অফ দ্য গভর্নমেন্ট, হোল অফ দ্য সোসাইটি, এটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচে যাবে। তো ওনারা যাতে বুঝতে পারে যে কোন কোন ক্রাইটেরিয়া, কারণ এটা তো সবাই মিলে ইমপ্লিমেন্ট করতে হবে, ডাক্তাররা তো আর ইমপ্লিমেন্ট করবে না, যে কোন কোন সহজ ক্রাইটেরিয়ার ভিত্তিতে সে বুঝতে পারবে এটা রেড বা এটা ইয়েলো, তাহলে যারা ইমপ্লিমেন্টার তাদের জন্য ইমপ্লিমেন্ট করতে সুবিধা সহজ হবে। হবে হ্যাঁ, সেটা, হ্যাঁ। খুব সহজ। এবং যে ভেরিয়েবলগুলো ওনারা ঠিক করে দিবেন যে এইটার ভিত্তিতে হবে, সেইগুলো যাতে আমাদের এই তথ্যগুলো যাতে পাই। এখন আপনি যদি বলেন কেস ডাবলিং টাইম অথবা এটা, টেস্টের হ্যাঁ। উপর ভিত্তি করে, এগুলো আমাদের জন্য যেমন ইন্ডিয়া যেগুলো করে সহজ করে করতে হবে, মানুষ যাতে করে সহজে করতে বুঝে, হবে, হ্যাঁ। যাতে আমরা এটা ট্র্যাক ডাউন করতে পারি এবং ওরা যাতে বুঝতে পারে। আর একটা কথা দাদা আপনাদের শেষবেলা বলে যাই, সেটা হচ্ছে আমাদের ইউনিটটা, যে কোন জায়গায় সংক্রমণ হলে তার জন্য বা রেড জোন যে বলবেন, কতটুকুন ক্লাস্টার অফ কেসেস হলে কতটুকুন এরিয়া আপনি লকডাউনের আওতায় আনবেন, সেটা কি আপনি 1 লাখ হবে, 2 লাখ হবে, একটা জেলা হবে, একটা উপজেলা হবে, মানে ইউনিটটা আপনাকে ঠিক করে দিতে হবে। এবং এই ইউনিটটা আমার মতে জিওগ্রাফিক্যাল এরিয়ার চেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া হওয়া ভালো। শেষ কথা আমি যেটা আপনারা বলবো, যে গার্ডিয়ানে 4 এপ্রিল একটা প্রকাশনা এসেছে, সেইখানে বলেছে যে আসুন সবাই মাস্ক ব্যবহার করি। এইটা হচ্ছে করোনা ভাইরাসকে দূরীভূত করার সবচাইতে সহজ এবং সবচাইতে বৈজ্ঞানিক সমাধান। আপনার হাঁচি কাশি যদি ছিটকে আরেকজনের গায়ে না যায়, আরেকজনের তাইলে না হ্যাঁ, আসে, আসবে না, হ্যাঁ। তাইলে আপনি সেফ। মানে যদি 100% লোক মাস্ক ইউজ করে তাহলে আপনি সহজে নিরাপদ থাকতে পারবেন। এটা চেকোস্লোভাকিয়ায় প্রমাণ করে ওরা দেখিয়েছে, চেকোস্লোভাকিয়ায় প্রমাণ করে দেখিয়েছে। কোরিয়া, ইটালিতে এক সময় সংক্রমণ শুরু হয়েছে, কোরিয়া কিন্তু সংক্রমণ মুক্ত হয়েছে ইটালির চেয়ে অনেক আগে, ডিউ টু ইমপ্লিমেন্টেশন অফ মাস থিওরি। কাজেই আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে বিনীত আবেদন যে নিজের জীবনের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে মাস্ক পরতে হবে। মাস্ক মাস্ট। মাস্ক জি, আমরা অনুষ্ঠান শেষ করব। ডক্টর এম এ ফয়েজের কাছ থেকে অল্প একটু শুনে নেই, যদি পুরো অনুষ্ঠানটা আপনি আমাদের শুরু থেকে ছিলেন, আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই, আপনি অল্প কিছু যদি যুক্ত করেন, যে যেমন মাস্ক মাস্ট, এরকম কোনো জরুরি, অতি জরুরি কথা যদি আপনার কাছ থেকে আমরা শুনে শেষ করতে চাই। ধন্যবাদ। আমাদের যে বিজ্ঞ আলোচকবৃন্দ যা আলোচনা করেছেন, তাতে আমি যেটা বুঝতে পারলাম ওইটা হলো যে আসুন আমরা সবাই একসাথে এক কাতারে বলি যে আমরা সবাই নিরাপদ থাকবো না, যদি আমরা সবাই নিরাপদ থাকার জন্য অন্যদের সবাইকে নিরাপদ থাকতে হবে। আসুন আমরা সবাই মিলে নিরাপদ থাকি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং দর্শক আপনাদের জন্য বলি, মানে একদম এই কথাটা আমি নিজে বলতে চেয়েছিলাম, যে উনি যেটা বলেছেন কোট আনকোট, সবাই যদি নিরাপদ না থাকে কেউ নিরাপদ নয়। মানে নিরাপদ থাকতে হলে আপনি একা বিচ্ছিন্ন হয়ে বাসায় বসে থেকেও নিরাপদ থাকতে পারবেন না, আপনার সবাইকে মিলে নিরাপদ থাকতে হবে। আপনার বাসার 9 জন সদস্যের মধ্যে যদি 8 জন ঘরে একদম 24 ঘন্টা লক থাকলো, একজন ঘোরাফেরা করলো, তাহলে কিন্তু 8 জন সবাই মিলে ঝুঁকিতে পড়ে যাবে। ফলে নিরাপদ থাকতে হবে সবাই মিলে, সবার সাথে। এবং যে মাস্কের কথা যেটা বললেন ডক্টর রিজওয়ান, যে আমাদেরকে এখন যেহেতু আস্তে আস্তে ছুটি শেষ হয়েছে, কাজে বেরোতে হচ্ছে সবাইকে, ফলে খুব দামি না হলেও একটা প্রোটেক্টিভ, একদম সহজ ঘরে বানানো একটা মাস্ক যদি আপনি রাখতে পারেন, যাতে মানে বাইরের থুতু বা ড্রপলেট যেটা আমরা বলি, সেটা যেন উড়ে এসে আপনার নাক মুখ দিয়ে ঢুকতে না পারে। সে নিরাপদ থাকলে আমরা সবাই মিলেই নিরাপদ থাকতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, অপ্রয়োজনে বাইরে যাবেন না, একদম জরুরি কাজ হলে বাইরে যাবেন, বাকি সময়টা ঘরেই থাকুন এবং নিরাপদে থাকুন। ভালো থাকবেন সবাই।